থেকে আমাদের জয়েন করেছেন ক্যাপ্টেন আকবর। হি ওয়াজ এ ভেটারান পাইলট, সো লং হি ওয়ার্ক ইন দিস ফিল্ড। সে লাস্ট তার অবস্থান ছিল আবুধাবিতে, এবং সেই ইতিহাদের আপনার ক্যাপ্টেন ছিলেন। আপনার বুঝেন 400-500 মানুষ নিয়ে আকাশে উঠতেন। তো তার মধ্যে তার নিরীক্ষণ, অবস্থান, তার ক্যাপাবিলিটিস, তার চিন্তা চেতনা, সেই জিনিসটা মাথায় রেখেই আমি তাকে অনুরোধ করেছিলাম এবং সে কাইন্ডলি আমাকে অ্যাকসেপ্ট করেছেন। এবং আমরা অত্যন্ত সম্মানিত এবং অত্যন্ত সৌভাগ্যবান তার মতন একজন মানুষ আমাদের সাথে আছেন। তো আমাদের চেষ্টা করতে হবে তার কাছ থেকে যত ধরনের ট্যালেন্টস আছে আমরা নিগড়িয়ে নিব আর কি, সেই কথা আমি বলতে চাই। এক নম্বর হচ্ছে ক্যাপ্টেন আকবর। সেকেন্ড হচ্ছে আমার আরেকজন আমার বন্ধু এখানে আছেন আবুধাবিতে, কাজী মোহাম্মদ সুলতান মোহাম্মদ। সে এখানে আছেন একটা শিপিং কোম্পানিতে, সে প্রকিউরমেন্ট ডিপার্টমেন্টে আছেন। সেও যথেষ্ট এখানে উৎসাহী। সেও ইনশাআল্লাহ আমরা আশা করি আবুধাবি থেকে যে কোনো কাজ আমরা তাকে সাথে নিয়ে করব। আর বাংলাদেশে ঢাকাতে উত্তরা থেকে জয়েন করেছেন আমাদের আরেক ভাই শকত ভাই, সেও আছে আমাদের সাথে। সেও এখন প্রচুর আপনার আপনার চ্যারিটেবলের কাজের সাথে সংযুক্ত। সে অত্যন্ত মানে প্রবীণ বলতে অত্যন্ত আন্তরিক প্রবণ মানুষ। আমরা তার কাছ থেকেও সাহায্য পাবো। তো এখন গৌতম দা, আপনি কি বলেন আমার ক্যাপ্টেন আকবরকে কিছু বলার জন্য? 1 মিনিটের একটা ইন্ট্রোডাকশন দেওয়া দরকার, কারণ এখানে আমি বলে দিই আমাদের যিনি গেস্ট তিনি কিন্তু অলরেডি ঢুকে আছেন। হ্যাঁ, তো তিনিও জেনে যাবেন। আর আমি বলবো যে আপনি শেষ করার আগে আপনার সেলফ ইন্ট্রোডাকশনটা দিলে আমাদের যিনি অংশবান্দা তিনিও কিন্তু জেনে যাবেন, সেটা ভালো হবে। আচ্ছা, আমি তাহলে শর্ট করে বলে দিচ্ছি। আমি 40 বছর যাবত এই মিডল ইস্টে আছি। আমি শুরু করেছিলাম 82 সনে আপনার দুবাই ইন্টারকন থেকে। আমি পুরো গালফ, মাস্কাট, আলাইন, বাহরাইন এবং ফাইনালি আমি আবুধাবিতে। আমার লাস্ট পোস্টিং ছিল ক্রাউন প্লাজা ইয়াস অ্যান্ড স্টেব্রিজ সুইটের। আই ওয়াজ দ্য ফাইন্যান্স ডাইরেক্টর ছিলাম। আমি ওপেনিং করেছি ওখানে 7 বছর ছিলাম। তো পুরো ইন্টারকন্টিনেন্টাল হোটেল গ্রুপস এর মধ্যে উই আর দ্য পায়োনিয়ার গ্রুপস, এবং উই হ্যাভ ডান লট অফ গুড জবস। এবং আমার 2017-তে আমি রিটায়ার করেছি। এখন এখানে আমি আবুধাবিতে আছি। আমি এক কনসাল্টিং ফার্মের সাথে জড়িত। আমার ব্যাকগ্রাউন্ড আছে, সেটা জানার দরকার নাই। আমি সম্পৃক্তি সবার সাথে, অত্যন্ত আনন্দিত এবং আমি নিজেকে অত্যন্ত ভাগ্যবান মনে করি যে এই চমৎকার মানুষগুলোর সাথে আমাকে নিজেকে সম্পৃক্ত করতে পেরে। ধন্যবাদ। ক্যাপ্টেন আকবর, আপনি আনমিউট করে প্লিজ আপনি দুটো কথা বলুন। ক্যাপ্টেন আকবর, আপনার সাউন্ড শোনা যাচ্ছে না। ক্যাপ্টেন আকবর, সাউন্ড শোনা যাচ্ছে না, সাউন্ড শোনা যাচ্ছে না। একটু সাউন্ড, আপনার সাউন্ড শোনা যাচ্ছে না আকবর ভাই, সাউন্ড শোনা যাচ্ছে না। সাউন্ড শোনা যাচ্ছে না আকবর ভাই। আবার মিউট হয়ে গেছে। এবার বলুন। অটোমেটিক আনমিউট হয়ে গেছে। হ্যাঁ, ওকে, না ওকে। ক্যাপ্টেন আকবর বলুন, এবার বলুন। না, শোনা যাচ্ছে না। সাউন্ড কোনো ট্রাবল হচ্ছে কোথায়? আপনি আগের বার শোনা গেল। আগে ও বিশ্বজিৎ বারোই ফোন করেছিল, ওটার থেকে না, ওনার আপনার সাউন্ড শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে না আকবর ভাই। আকবর ভাই, সাউন্ড শোনা যাচ্ছে না। আপনি কি শুনতে পাচ্ছেন আমাদেরকে? আকবর ভাই, শুনতে পাচ্ছেন? না, শোনা যাচ্ছে না। নেক্সট গেস্ট কে করেন, আপনারা কন্টিনিউ করেন। হ্যাঁ, এখন তো শোনা গেল। হ্যাঁ, আবার আনমিউট করুন, এবার বলুন। হ্যাঁ হ্যাঁ, এখন বলুন। First of all, thank you very much, Manzoor Bhai, Gautam Da, and the rest of the Rotarian members. Just a quick introduction. I'm an airline captain, commercial airline captain. I've flown with 3 major airlines, and I've actually flown every single Airbus fleet in this world, apart from the 350. And at the moment, I've taken a little bit of break, and then I'll start again my aviation career once things settle down due to COVID. At the moment, I'm based in London, and I'll be traveling between London, Abu Dhabi, and Bangladesh on many occasions. And inshallah, I'll try and meet most of you Rotarians if I'm passing through Kolkata. That's basically my introduction. Thank you so much, Captain Akbar.
থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ। আমি আমাদের প্রেসিডেন্ট প্রফেসর অরূপ চৌধুরী, তাকে আমি ইন্ট্রোডাকশনটা দিতে বলবো, কারণ হচ্ছে আমাদের গেস্ট ফার্স্ট ডিস্ট্রিক্ট গভর্নর অংশুমান অলরেডি এর মধ্যে উনি ঢুকে গেছেন। তো ইন্ট্রোডাকশনটা দরকার এই কারণে, উনি তো আমাদের জানেন না, সেই জন্য। এবং যারা আজকে অফিসিয়ালি আমরা কে কি একটু করে ইন্ট্রোডাকশনটা দরকার, অন্তত আমাদের কোর কমিটিটা, প্রেসিডেন্ট, সেক্রেটারি, ট্রেজারার, তাদেরকে জানা দরকার যারা রয়েছে। তো স্যার অরূপ চৌধুরী, প্লিজ, প্রেসিডেন্ট অফ ওয়ার্ল্ডের ফার্স্ট ডিজি ওয়ার্ল্ড ক্লাবের প্রেসিডেন্ট প্রফেসর অরূপ চৌধুরী, প্লিজ। নমস্কার, আমি অরূপ চৌধুরী। আমি দীর্ঘদিন অধ্যাপনা করেছি অ্যাজ ফুল টাইম প্রফেসর অ্যান্ড অ্যাজ একাডেমিক অ্যাডমিনিস্ট্রেটর। আমি ইকফাই বিজনেস স্কুল IBS কলকাতার ডিন ছিলাম, ডিন একাডেমিক্স ফর 14 years, and I was there as a part of the ICFI system, and I was there in many committees. Then I became the director of Amity Global Business School in Kolkata. তারপরে একটা সময় হয় যে আমি full time teaching ছেড়ে I started a small consulting firm, and it's more of training firm. আমরা পৃথিবীর বিভিন্ন দেশে ট্রেনিং প্রোগ্রাম করাই। তাতে আমি অনেক সময়, আজকে বাংলাদেশের অনেক বন্ধু রয়েছেন, বাংলাদেশ আমার একটা জায়গা যেখানে আমার অনেক সময় কাটাতে হয়। বিভিন্ন ব্যাংক, বড় বড় কোম্পানিতে ট্রেনিং প্রোগ্রাম করাই রিস্ক ম্যানেজমেন্টের উপরে। তাছাড়াও জার্মানি, ইংল্যান্ড, হংকং, সিঙ্গাপুর, বিভিন্ন দেশে করাই। কিন্তু টিচিং ছাড়তে পারি না, ওইটা খুব ভালো লাগে, যার জন্য বহু বড় বড় ম্যানেজমেন্ট ইনস্টিটিউশনে, IMT গাজিয়াবাদ, SP জৈন, IIM ব্যাঙ্গালোর, ক্যালকাটা ইউনিভার্সিটি, সেন্ট জেভিয়ার্স কলেজ, সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি, সব জায়গাতে গেস্ট ফ্যাকাল্টি হিসেবে পড়াই। আর বহু ছাত্রছাত্রী আছে, এই নিয়েই চলে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। আমাদের ট্রেজারার তমাল কান্তিশীলকে দু একটা কথা বলবার জন্য এবং নিজের ইন্ট্রোডাকশন দেওয়ার জন্য। তমাল কান্তিশীল। তমালদা কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে, ওনাকে দেখা যাচ্ছে, বলুন তমালদা। আপনার তমালদা, হ্যালো, হ্যাঁ দেখা যাচ্ছে, এবার দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে, দেখার শোনা দুটোই যাচ্ছে। নমস্কার। নমস্কার। হ্যাঁ বলুন। আচ্ছা, হ্যাঁ, আমি তমাল কান্তিশীল। বাই প্রফেশন আমি তো এখন ফাইন্যান্সিয়াল কনসালটেন্সির কাজ করি। তো আমি বিগত কয়েক মাস ধরে একটু অসুস্থ ছিলাম, এই কারণে আমি ঠিকমতো যোগাযোগও রাখতে পারিনি ফিজিক্যালি। আর এখন সবাইকার সঙ্গে আবার দেখা হয়ে খুব ভালো লাগছে। অনেকদিন পর সবাইকার সঙ্গে দেখা হলো। আমার বাংলাদেশি বন্ধু, ভাই বোন এবং আমার এখানকার যারা রয়েছেন সুদীজন, সবাইকে আমার নতুন বছরের জন্য শুভেচ্ছা। আমাদের ক্লাব আরো একটা ভালো জায়গায় আসুক, এটা আমার খুব ব্যক্তিগত ইচ্ছা। তো সেই জন্য আমাদের যে কর্মকাণ্ড রয়েছে আগামী দিনে, সেগুলো আমরা ঠিকঠাক মতো যদি এগিয়ে নিয়ে যেতে পারি, সেটাই আমার ইচ্ছা থাকবে আর কি, আমাদের সকলের ইচ্ছা থাকবে। ওই আমি বলতে চাই সবাইকে আবার শুভেচ্ছা এবং নমস্কার। থ্যাংক ইউ সো মাচ। আর বেশি আমরা কথা বলতে পারবো না, 7:30 বাজে। তো আমি বাংলাদেশ থেকে যে আমাদের জয়েন্ট সেক্রেটারি, জয়েন্ট ট্রেজারার যারা আছেন, তাদের দুজনকে অন্তত ইন্ট্রোডাকশনের জন্য কথা বলতে বলবো। বাংলাদেশে জাহিদ ভাই।
শ্যামলদা বলুন, বোধহয় শুনতে পাচ্ছেন আমার কথা। বিশ্বজিৎ বিশ্বজিৎ বারোই। উনি ইউজটাই জানেন না, আমি বারবার মিউট করছি, আনমিউট করে ফেলছেন। আপনি ওখান থেকে মিউট করে রাখবেন। আমি মিউট বারবার করছি, আবার আনমিউট করছে। এই জাহিদ শুনতে পাচ্ছ? শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ, আমি ডক্টর জাহিদ। আমি এই কমিটির মোস্ট অফ দা জুনিয়র মেম্বার, তবুও আমাকে অনেক বড় দায়িত্ব দেওয়া হয়েছে, জয়েন্ট ট্রেজারার হিসাবে আছি আমি। তো এই ধরনের ক্লাবে এর ইতিপূর্বে আমার কাজ করার কোনো অভিজ্ঞতা নেই, তো সবার সাথে আছি। স্যার ভালোবেসে আমাকে এই দায়িত্ব দিয়েছেন, স্যার ট্রাস্ট করেন আমাকে। তো আমি সব বরাবরের মতো সবসময় আবারও সেই কথাই বলতে চাই, সবাই আমার জন্য দোয়া আশীর্বাদ করবেন, যাতে করে আমি এই এত বড় বড় সিনিয়র মানুষদের সাথে একটু সহচার্যে থেকে কিছু শিখতে পারি এবং এগিয়ে যেতে পারি সামনের দিকে, এবং আমাদের ক্লাব একটা সুন্দর জায়গায় পৌঁছাক, সেই আশাবাদ ব্যক্ত করেই আমি আমার সংক্ষিপ্ত পরিচিতি এখানে শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ। বাংলাদেশ থেকে আবু আজম নাকি কাজী আজম স্যার। কাজী আজম স্যার। শুভ সন্ধ্যা। আমি প্রথমেই শুকরিয়া আদায় করি যে আমাদের অনেক প্রচেষ্টার পরে আমাদের অত্যন্ত যোগ্যতম নেতৃত্ব, তাদের প্রচেষ্টায় আমরা আজকে অফিসিয়ালি প্রথম সবাই মিলিত হলাম। তো সে কারণে তাদের প্রচেষ্টাকে যেমন আমি কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি, শ্রদ্ধা করছি, পাশাপাশি যারা আমাদের অংশগ্রহণ করেছেন তাদের সকলকে অভিবাদন, অভিনন্দন জানাচ্ছি। এবং আমার ব্যক্তিগত বিষয়ে যেটা বলা হয় সেটা হচ্ছে যে আসলে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমি স্যার শ্যামল কুমার দাসের একজন ছাত্র, এবং সেই ছাত্র হিসেবে আমি চেষ্টা করব অবশ্যই আমার সর্বোচ্চ দিয়ে এই ক্লাবের যত কার্যক্রম, সেই কার্যক্রমে আমার ভূমিকা রাখার জন্য। আশা করি সকলের পাশে থাকবেন এবং আমরা সফল হব ইনশাআল্লাহ। সকলকে আবারও শুভেচ্ছা। থ্যাংক ইউ সো মাচ। শ্যামলদা বাংলাদেশ থেকে আর কেউ বলবেন? শ্যামলদা আপনার কি মনে হয়? আর আপনার আনমিউট করুন শ্যামলদা। গৌতম দা, হ্যাঁ, ওই গেস্ট অফ অনার যিনি এসেছেন ওনাকে এখন থ্যাংক ইউ দেওয়া বাকি। আমরা ওইটা থেকে বেশি কিছু শুনতে বা শিখতে চাইছি। হ্যাঁ, গেস্ট অফ অনার যিনি এসেছেন। হ্যাঁ, ও ঠিক আছে, তাহলে আমি অংশুমান দাকে আমি ডেকে নেব। আমি অংশুমান দার আগে ফার্স্ট অংশুমান দা, ওয়েলকাম অংশুমান দা। আমি অংশুমান দার সম্বন্ধে কিছু আগে ফার্স্ট তার একটু শর্ট নোট জানাই আপনাদেরকে। পাস্ট ডিস্ট্রিক্ট গভর্নর অংশুমান বন্দ্যোপাধ্যায়। আপনাকে দেখতে পাচ্ছেন ছবিটা স্যার? অংশুমান দা আপনি স্ক্রিনে আসুন। হ্যাঁ এসে গেছি। থ্যাংক ইউ। তো এবার আমি সবাইকে একটুখানি অংশুমান দা সম্বন্ধে জানাই যে পাস্ট ডিস্ট্রিক্ট গভর্নর, আমাদের যেমন অমিতাভ মুখার্জিকে দেখেছেন পাস্ট ডিস্ট্রিক্ট গভর্নর, অংশুমান দাও একজন পাস্ট ডিস্ট্রিক্ট গভর্নর, এবং স্বীকৃত এবং সবচেয়ে বেশি আমাদের কাছের মানুষ। আমাদের যতজন পাস্ট ডিস্ট্রিক্ট গভর্নর আছেন, এরকম আমাদের 10-12 জন যারা পুরনো যারা আছেন তারা আমাদের ভীষণ অন্তরের এবং অনেক কাছের। তো তিনি তার একটু শর্ট বায়োডাটা আমি একটু জানাচ্ছি। রোটারিয়ান অংশুমান বন্দ্যোপাধ্যায়, ডিস্ট্রিক্ট গভর্নর অফ আড়াই ডিস্ট্রিক্ট 329991। আমাদের 2011-12 সালে উনি আমাদের ডিস্ট্রিক্ট গভর্নর ছিলেন অ্যাজ এ চার্টার মেম্বার অফ রোটারি নিউ বালিগঞ্জ অ্যান্ড মেজর ডোনার। মানে আমরা যেমন একটা চার্টার ক্লাব এই রোটারি ডিজি গুরুকুল করলাম, তেমনি উনিও কিন্তু এই চার্টার ক্লাব করেছিলেন নিউ বালিগঞ্জ 2011-12 সাল তার আগে। তো হি সার্ভড রোটারি ইন ডিফারেন্ট ক্যাপাসিটিজ অ্যান্ড committees in district, zonal, national and international level,
and also as faculty, resource person, facilitator in several Rotary training and summit programs in India and abroad, including Rotary International Convention. He was the COL representative from District 3291 from 1st July 2017 to 30 June 2020. Secretary of Rotary Leadership Institute, RLI, Eastern Division, comprising of 9 Rotary districts, Assistant Rotary Public Image Coordinator, ARPIC, for District 3240, 3250, 3291, and 3292 for Rotary year 2018-19, and Assistant Regional Coordinator, ARC, for RI District 3261, 3262, and 3291 for 2019-20. He is also the District Trainer for RI District 3291 for 2019-20 and 2020-21, and Honorary Secretary of Eastern India Rotary Welfare Trust. He was awarded Regional Service Award for a polio-free world by the Rotary Foundation of his immense personal contribution. He is also the recipient of citation for meritorious service from the Rotary Foundation in recognition of his outstanding service to the Rotary Foundation. He was the District Grant Subcommittee Chair and District Literacy Committee Chair of District 3291 and was the Webmaster of Rotary India Literacy Mission, RILM, and is deeply engaged in Rotary's mission of making India fully literate. He is also Chairman of Rotary India website and app, which is showcasing all club and district-wise projects done in all avenues of service in India. PDG Angshuman and Joya represented RI President Mark Daniel Maloney and spouse Gay as RI PR at the district conference of RI District 3040 at Bhopal in January 2020. He is also Honorary Rotarian of RC Bolpur Shantiniketan of RI District 3240. His wife Joya and major donor was a student of Vishwabharati Shantiniketan and was a professor of economics, and their only daughter Adrija, also a Rotarian and MPAHF, is a computer engineer working with IBM and immediate past president of Rotary Club of New Baliganj. They are better known as the singing family of Rotary. Short note, যদিও বললাম জিনিসটা অনেকটা উনি এত বড়ই ব্যক্তিত্ব যতদিন মিশবেন তত বুঝতে পারবেন। একজন প্রফেসর, একজন কি বলবো গানের জগতের মানুষ, আর সবার সাথে এতভাবে মিশবেন, কথা বললে এখন বুঝতে পারবেন। তো আমি আর বেশি বলবো না, অনেক কিছু বলেছি। অংশুমান দা প্লিজ। অনেক ধন্যবাদ গৌতম। গৌতম আমার অনেক দিনের বন্ধু, অনেক দিনের পরিচয়। গৌতম যখন আমাকে প্রথম অনুরোধ করলো যে এই ক্লাবটা যখন তৈরি হয়েছে, খবর আমরা সবসময় পাচ্ছি আমাদের ডিস্ট্রিক্ট গভর্নরের কাছে, যেহেতু আমি ডিস্ট্রিক্ট ট্রেনার, ডিস্ট্রিক্ট গভর্নর সুদীপ আমার খুবই স্নেহভাজন। আসলে আমি যে বছর ডিস্ট্রিক্ট গভর্নর ছিলাম এবারে যে ডিস্ট্রিক্ট গভর্নর সুদীপ, ও আমার ডিস্ট্রিক্ট সেক্রেটারি ছিল। এই যে বহুদিনের আমাদের রিলেশনশিপ। তো শুনছিলাম, আমি একটু আশ্চর্যই হচ্ছিলাম যে পৃথিবীর এত দেশের এত গুণীজন, এত গুণী মানুষ একসঙ্গে এক ছাতার তলায় এসে একটি রোটারি ক্লাবের সঙ্গে যুক্ত হচ্ছেন, এই অসাধ্যটা কে সাধন করছে। তো আজকে আমি অনেকক্ষণ আগেই চুপি চুপি আপনাদের মিটিংয়ে ঢুকে পড়েছি। আমি গৌতমকে বলেছিলাম যে আমি কিন্তু ঠিক সময় চুপি চুপি ঢুকে পড়বো, তোমাদের আলাপ আলোচনাগুলি আমি শুনবো, আমি একটু বোঝার চেষ্টা করব যে কোন গুণী মানুষজনের সঙ্গে আজকে আমি সন্ধ্যেটা কাটানোর জন্য সুযোগ পেয়েছি, তাদের সাহচর্য পাওয়ার সৌভাগ্য আজকে আমার হয়েছে। তো আমি শুনছিলাম, আমার মনটা বড় ভালো হয়ে যাচ্ছিল। আজকে সত্যি আমার কাছে খুব আনন্দের দিন। আমার রোটারিতে 25 বছরের ওপর হয়ে গেল এবং বিভিন্নভাবে গোটা পৃথিবীর বহু মানুষের সঙ্গে বন্ধুত্ব করার সুযোগ হয়েছে, কিন্তু একটা মিটিংয়ে এক ছাতার তলায় একটা দিনে একটা সন্ধ্যেতে পৃথিবীর এত দেশের এত গুণী মানুষের সঙ্গে আলাপ করার সৌভাগ্য বোধহয় আমার গত 25 বছরের রোটারি জীবনে হয়নি। জোরে হাততালি, জোরে হাততালি। তার জন্য আপনাদের সকলকে
অনেক সাধুবাদ আমাকে এই সুযোগটা করে দেওয়ার জন্য। সত্যি কথা বলতে কি, আমি আমার নিজের জীবনের ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে বলতে পারি যে রোটারি আমার নিজের ব্যক্তিগত জীবনে অনেক পরিবর্তন এনে দিয়েছে। রোটারি কি করে? রোটারির দুটো স্তম্ভ আছে, পিলার আমরা বলি। একটা পিলার আমরা বলি ফেলোশিপ, আর একটা পিলার আমরা বলি সার্ভিস। এই দুটো হচ্ছে আমাদের স্তম্ভ। ফেলোশিপটা কি? ফেলোশিপ হলো যে আজকে আজকে এখানে এখন পর্যন্ত প্রায় 58 জন আমাদের বন্ধু এখানে আছেন আমাকে নিয়ে। এই যে 58 জন মানুষের সঙ্গে আজকে পরিচিতি হচ্ছে, যদিও ভার্চুয়ালি, আমি আমার বাড়িতে কলকাতায় বসে আছি, আপনারা পৃথিবীর নানা দেশে বসে আছেন, সেটা তো ঠিক আছে, এখন নর্মাল বা নিউ নর্মাল যাই বলুন, এখন এটা আমরা বাধ্য হচ্ছি। কিন্তু এই বাধ্যতার মধ্যেও এই সুযোগটা কিন্তু আমরা পেয়েছি, তা নাহলে তো এই সুযোগটাও পেতাম না। প্রত্যেকটা খারাপ জিনিসের সঙ্গে সঙ্গে একটা ভালো জিনিসও আসে। আমরা অনেক সময় খারাপটা নিয়ে বেশি চর্চা করি, না করে যদি ভালোটা নিয়ে বেশি চর্চা করি তাহলে বোধহয় আমরা অনেক আনন্দে থাকতে পারবো। ভালো মন্দ মিশিয়েই তো জগৎ, ভালো মন্দ মিশিয়েই সংসার। আমাদের প্রত্যেকের দৈনন্দিন জীবনেও ভালো মন্দ মিশিয়েই চলে। আমি দেখেছি যারা মন্দটা নিয়ে বেশি চর্চা করেন তারা সবসময় একটু ডিপ্রেসড হয়ে থাকেন, কিন্তু মন্দটাকে পাশে সরিয়ে নিয়ে যদি ভালোটা নিয়ে আমরা চর্চা করি তাহলে এগিয়ে যাওয়ার রাস্তাটা আমাদের পক্ষে অনেক সহজ হয়। তো রোটারি কিন্তু আমাদেরকে সেই সুযোগটা করে দিয়েছে। কিভাবে? আমি নিজে বলি যে রোটারি হচ্ছে পৃথিবীর বৃহত্তম পরিবার। কেন? পৃথিবীর 220টা দেশে রোটারির পায়ের ছাপ আছে, ফুটস্টেপ আমরা বলি। 220টা দেশে রোটারি ক্লাব আছে, রোটারি অর্গানাইজেশন আছে। আমি খুব গর্ব করে বলি যে আমরা ইউনাইটেড নেশনসের চেয়েও বড়। অনেকে হাসেন, কিন্তু আমি আমার বক্তব্যে স্থির থাকি। কেন? ইউনাইটেড নেশনসের মেম্বার কান্ট্রি হচ্ছে 194, রোটারি আছে পৃথিবীর 220টা দেশে। তাহলে কার হাত বেশি লম্বা? শুধু তাও নয়, আরেকটা জিনিস যেটা আমাদের রোটারিয়ানদের মধ্যেও অনেকে জানেন না। আমি যখন রোটারি ট্রেনিং প্রোগ্রাম করাই পৃথিবীর বিভিন্ন দেশে গিয়ে, আমাদের রোটারি একটা ট্রেনিং ইনস্টিটিউট আছে, রোটারি লিডারশিপ ইনস্টিটিউট বলে। তো আমি তার ইন্টারন্যাশনালি সার্টিফাইড ফ্যাকাল্টি, গোটা পৃথিবী আমায় ঘুরে বেড়াতে হয় এই রোটারি শেখানোর জন্য রোটারিয়ানদের। তো খুব ভালো লাগে আমার। তো যখন আলোচনা করি তখন আমাদের রোটারিয়ানদের মধ্যে অনেকে জানেন না যে ইউনাইটেড নেশন স্থাপিত হতো না যদি রোটারি ইন্টারন্যাশনাল এগিয়ে না আসতো। এটা গল্প কথা নয়, এটা আমি তথ্য দিয়ে আপনাদের বলছি। 1945 সালে যখন ইউনাইটেড নেশনস প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ আসে, প্রথম প্রতিষ্ঠা যারা করেন যে কটি দেশ, তারা যখন একযোগে মিলিত হন, তখন তারা একটা ভাবনায় পড়েন যে পৃথিবীর নানা দেশকে একসঙ্গে এনে যে আমরা একটা সংগঠন করব, সেই সংগঠন যে চলবে তার একটা আইন কানুন বা নিয়ম কানুন তো একটা লিখিত ভাবে থাকা উচিত। সেটা কে করবে? অর্থাৎ যেটা ইউনাইটেড নেশনসের চার্টার আমরা বলি, যে চার্টারের বলে এখনো ইউনাইটেড নেশনস পৃথিবীর 194টা দেশকে গভর্ন করছে, তখন সেই সময় সেই দেশের নেতারা বসে স্থির করেন যে পৃথিবীতে একটাই অর্গানাইজেশন আছে, তাদের যদি আমরা অ্যাপ্রোচ করি তারা আমাদের ইউনাইটেড নেশনসের জন্য চার্টারটাকে ড্র করে দিতে পারে। 1945 সালে ইউনাইটেড নেশনসের যারা প্রতিষ্ঠাতা, তারা রোটারি ইন্টারন্যাশনালের প্রেসিডেন্টকে আবেদন করেছিলেন যে আপনারা গোটা পৃথিবী থেকে আপনাদের রিপ্রেজেন্টেটিভ নিয়ে যদি ইউনাইটেড নেশনসের চার্টারটাকে আপনারা ড্র করে দেন। সে বছর রোটারি ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট 49 জন রোটারিয়ানকে গোটা পৃথিবী থেকে সিলেক্ট করেন, তাদের দায়িত্ব দেন যে ইউনাইটেড নেশনসের চার্টারটা ড্র করে দিতে। আপনারা শুনলে আপনাদের গর্ব অনুভব হবে যে আপনারা আজকে এমন একটা আন্তর্জাতিক সংস্থার সঙ্গে নিজেদেরকে যুক্ত করতে পেরেছেন যারা কিন্তু ইউনাইটেড নেশনসের চার্টারটা ড্র করে দিয়েছিল। 1945 সালে 49 জন রোটারিয়ান, আজকে 2021 সালেও সেই চার্টারের বলে ইউনাইটেড নেশনস গোটা পৃথিবীকে গভর্ন করছে, যার ফলে আজকে 75 বছর হলো ইউনাইটেড নেশনস স্থাপন হয়েছে। রোটারি স্থাপন হয়েছে 116 বছর আগে। 1905 সালে 23শে ফেব্রুয়ারি রোটারির জন্ম আমেরিকার শিকাগো শহরে, সেটা হয়তো অনেকেই আমরা জানি। কিন্তু এই যে 75 বছর রোটারির সঙ্গে ইউনাইটেড নেশনসের যে গাঁটছড়া, সেটা কিন্তু ইউনাইটেড নেশনস আজ পর্যন্ত রোটারি ইন্টারন্যাশনালকে
তার যোগ্য মর্যাদা দিয়ে আসছে। প্রত্যেক বছর নভেম্বর মাসের 12 তারিখে রোটারি ইউনাইটেড নেশনস তাদের হেডকোয়ার্টার এবং প্রত্যেকটা তাদের যে অফিস আছে সেখানে তারা অফিসিয়ালি রোটারি ইন্টারন্যাশনাল ডে অবজার্ভ করে। সেখানে রোটারি ইন্টারন্যাশনাল প্রেসিডেন্টকে এবং তার সিনিয়র রোটারিয়ানদেরকে ডাকে এবং তাদের কৃতজ্ঞতা প্রকাশ করে যে তোমাদের জন্য আজকে আমরা পৃথিবীতে আছি, তোমরা না থাকলে আমরা পৃথিবীতে থাকতাম না। এবং এত সোশ্যাল সার্ভিস অর্গানাইজেশন আছে পৃথিবীতে, রোটারি ইন্টারন্যাশনাল যেমন আছে, তার মতো লায়ন্স ইন্টারন্যাশনাল আছে, এরকম আমাদের মতো আরো অনেক সংস্থা আছে। কিন্তু একমাত্র রোটারি এই প্রিভিলেজটা পায়, রোটারি ইন্টারন্যাশনাল হেডকোয়ার্টার জেনেভাতে রোটারি ইন্টারন্যাশনাল প্রেসিডেন্টের জন্য একটা পার্মানেন্ট চেয়ার আছে, সেই অনারটা দেয়। এবং রোটারি ইন্টারন্যাশনাল ইজ দ্য অনলি অর্গানাইজেশন যারা কোনো দেশ নয়, কোনো কান্ট্রি নয়, কিন্তু তাদের স্ট্যাটাস হচ্ছে রোটারি ইন্টারন্যাশনাল ইজ দ্য অ্যাসোসিয়েট মেম্বার অফ দ্য ইউনাইটেড নেশনস। এটা অত্যন্ত বড় গর্বের এবং সম্মানের আমাদের কাছে, যে কারণে যে অনেক কারণে আমরা গর্ববোধ করি যে আমরা রোটারিয়ান, এটা হচ্ছে তার মধ্যে একটা বড় কারণ। আমি সেটা দিয়েই শুরু করলাম। এছাড়া গত 115 বছরে আমরা যত কাজ করেছি, আজকে স্বল্প পরিসরে হয়তো অতটা বলা সম্ভব নয়, আমি খালি আপনাদের একটু ছুঁয়ে যাব। তার মধ্যে সবচেয়ে বড় যেটা কর্পোরেট প্রোগ্রাম আমাদের, সেটা আপনারা অনেকেই জানেন, সেটা হচ্ছে গোটা পৃথিবী থেকে পোলিও রোগ নির্মূল করা। আজকে আপনারা বিশ্বাস করবেন না, 1985 সালে যখন তৎকালীন রোটারি ইন্টারন্যাশনাল প্রেসিডেন্ট তিনি ডিসাইড করেছিলেন রোটারিয়ানদের নিয়ে যে আমরা একটা ইন্টারন্যাশনাল প্রোগ্রাম হাতে নেব পৃথিবী থেকে পোলিও রোগকে নির্মূল করার ছিল, বলেছিল রোটারিয়ানরা গোটা পৃথিবী থেকে পোলিও রোগ নির্মূল করবে। এরা কারা? এরা তো সব পার্ট টাইম ভলেন্টিয়ার, এদের প্রত্যেকে চাকরি করে, ব্যবসা করে, এদের পরিবার আছে, এরা সমস্ত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নিয়ে সমস্ত সময় কাটায়, ঠিক আছে, যেটুকু এদের কাছে স্পেয়ার সময় আছে সেটুকু তারা বাজে আড্ডা না দিয়ে তারা মানুষের জন্য চিন্তা করে, নিশ্চয়ই সমাজসেবামূলক কাজকর্ম করে। ঠিক এরা গোটা পৃথিবী থেকে পোলিও রোগ নির্মূল করবে। 1985 সালে যখন আমরা এই সংকল্প নিয়েছিলাম, তখন প্রত্যেক বছর গোটা পৃথিবীতে 5 বছরের নিচের বাচ্চা, সারা বছরে 3.5 লক্ষ বাচ্চা মারা যেত। পৃথিবীর মধ্যে 150টি পোলিও এফেক্টেড কান্ট্রি ছিল এবং 3.5 লক্ষের বেশি 5 বছরের নিচে বাচ্চা পোলিওতে মারা যেত। সেই থেকে আমরা এই অঙ্গীকার করেছিলাম যে পৃথিবী থেকে পোলিও রোগ নির্মূল করার আমরা চেষ্টা করব। আমরা জানতাম এটা আমরা একা পারবো না, যার জন্য পরে আমরা ইউনিসেফ, WHO, ইউনাইটেড নেশনসের CDC বলে একটা অর্গানাইজেশন আছে তাদের এবং সমস্ত দেশের কান্ট্রি গভর্নমেন্টকে আমরা একসঙ্গে নিই 1990 সালে। এবং এটা গোটা পৃথিবীর মধ্যে গত 30 বছর ধরে কোনো পাবলিক হেলথ ইনিশিয়েটিভের এত বড় পার্টনারশিপ গোটা পৃথিবীতে নেই। সেটা রোটারি ইন্টারন্যাশনাল ইনিশিয়েটিভ। এবং আপনারা শুনলে আরো খুশি হবেন যে গত 30 বছরে রোটারি ইন্টারন্যাশনাল আমাদের একটি ফাউন্ডেশন আছে, দ্য রোটারি ফাউন্ডেশন। সেখানে আমরাই প্রত্যেকে কন্ট্রিবিউট করি, কেউ $100 দিই, কেউ $1000 দিই, কেউ $10,000 দিই, কেউ $2.5 লক্ষ দিই, কেউ $1 কোটি দিয়েছে, এমন রোটারিয়ানও আছে। আমাদের ভারতবর্ষের একজন রোটারিয়ান গত বছর, রবিশঙ্কর ডাকুজি বলে ব্যাঙ্গালোরের, তিনি গত বছর তার ক্লাবের প্রেসিডেন্ট ছিলেন, নতুন রোটারিয়ান। তিনি গত বছরের রোটারি ফাউন্ডেশনকে ভারতীয় টাকায় 100 কোটি টাকা দান করেছেন। তিনি কিন্তু টাটা নয়, তিনি কিন্তু বিড়লা নয়, তার অত অ্যাসেট নেই। তিনি একজন বিল্ডার ব্যাঙ্গালোরের, তার টোটাল সম্পত্তির মূল্য হচ্ছে 120 কোটি টাকা। তিনি তার মধ্যে 100 কোটি টাকা রোটারি ফাউন্ডেশনকে দান করেছেন। তার স্ত্রী এবং তার 2 মেয়ে বড় হয়ে গেছে, তারা বিবাহযোগ্যা। তো আমরা একটা মিটিংয়ে তাকে এনেছিলাম, তাকে আর তার স্ত্রীকে। আমরা মিটিংয়ে আমাদের একটা কনফারেন্সে তাকে ইন্টারভিউ করছিলাম যে তুমি যখন ডিসাইড করলে যে 100 কোটি টাকা তুমি সম্পদ তুমি রোটারিকে দান করবে, তো তোমার স্ত্রী আর তোমার মেয়েদের কাছে তুমি সম্মতি নিয়েছিলে? তারা কি বললেন? বলে হ্যাঁ আমি সম্মতি নিয়েছিলাম। আমার স্ত্রী আমাকে বললেন যে দেখো তুমি 25 বছর আগে আমাকে বিয়ে করেছো, 25 বছর তুমি যদি আমাকে ডাল ভাত খাওয়াতে পারো, আমি জানি যতদিন তুমি বেঁচে থাকবে আমাকে ডাল ভাত খাওয়াতে পারো। আমি যখন তোমাকে বিয়ে করেছিলাম তখন কিন্তু তুমি এই সম্পদের অধিকারী ছিলে না, তখন তুমি নিজের যোগ্যতায় করেছো,
তুমি যেটা ভালো মনে করবে, যদি মানুষের উপকারের জন্য তুমি দাও তাহলে আমার কোনো আপত্তি নেই। তার 2 মেয়েকে তিনি জিজ্ঞেস করেছিলেন যে তোমরা তো বিবাহযোগ্য হয়েছো, তোমরা নিশ্চয়ই চাও যে তোমার বাবার এত টাকা 100 কোটি টাকার উপর সম্পত্তি, খুব ধুমধাম করে তোমাদের বিয়ে টিয়ে দেবে, বাবার যে এত সম্পত্তি আছে সেটা তোমার বন্ধু বান্ধবরা এনজয় করবে। তার 2 মেয়ে বলেছিল যে বাবা, তুমি আমাদের লেখাপড়া শিখিয়ে মানুষ করেছো, আমাদের যদি যোগ্যতা থাকে আমরা নিজেদের পাত্র নিজেরা খুঁজে নেব আর নিজেদের কেরিয়ার নিজেরা করে নেব। তোমার যদি মনে হয় যে মানুষের জন্য তুমি কাজ করবে, তুমি তোমার সম্পত্তি দাও, আমাদের পূর্ণ সম্মতি আছে। এটা কিন্তু তিনি রোটারির সঙ্গে যুক্ত হয়েছিলেন, তিনি রোটারির কাজ দেখেছেন, মানুষের সঙ্গে মিশেছেন, রোটারি কিভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে দেখে তার মনের মধ্যে কিন্তু এই ভাবনাটা জেগেছিল যে না ঠিক আছে, আমি তো সম্পত্তি নিয়ে পৃথিবীতে জন্মাইনি, আর আমি যখন চলে যাব তখন এই সম্পত্তি নিয়ে যাব না। আমরা এই ভুলটাই করি সারা জীবন, এই নিয়েই আমরা মারামারি করে যাই, কিন্তু আমরা এটা ভুলে যাই যে আমরা এসেছি কিভাবে। আমাকে একজন বলেছিলেন যে মনে রাখবে যে তুমি যখন এসেছো পৃথিবীতে জন্মেছিলে, তখন জন্মানোর সময় তুমি কেঁদেছিলে, তোমার বাড়ির লোক পরিবারের লোকেরা কিন্তু হেসেছিল। কেন না, পরিবারে একজন নতুন সদস্য এসছে, আনন্দের কথা, সবাই হেসেছিল। তুমি কিন্তু ওয়া ওয়া করে কাঁদতে কাঁদতে জন্মেছিলে, মায়ের পেট থেকে যখন জন্মেছিলে। তুমি এমন কিছু কর্ম করে যাবে পৃথিবীতে, তুমি যখন পৃথিবী থেকে চলে যাবে তুমি হাসতে হাসতে যাবে, আর তোমার আশেপাশের লোকেরা তোমার জন্য হাউ হাউ করে কাঁদবে। এইটা তুমি যদি করতে পারো তাহলে তুমি জানবে যে সত্যি মানুষের জন্য তুমি কিছু কাজ করে গেছো। তো এই শিক্ষাটাই আমরা রোটারি থেকে পেয়েছি। আমি যেখানেই বলতে যাই আমি একটা গল্প দিয়ে শুরু করি, আপনাদেরকেও সেই গল্পটা বলছি। গল্পটা কিচ্ছু নয়, কোনো একদিন সকালবেলা ঘুম থেকে উঠে আপনি বিছানায় উঠে বসে খুব স্থিরভাবে চিন্তা করে আপনি মনে করবেন যে আপনার সামনে একটি দাঁড়িপাল্লা আছে। দাঁড়িপাল্লা আমরা সকলেই জানি, দাঁড়িপাল্লায় যদি কোনো দিকে ওজন না চাপান তাহলে দাঁড়িপাল্লার দুদিকটা সমান থাকে। আপনি চিন্তা করবেন যে যবে থেকে আপনার জ্ঞান হয়েছে, নিজের কথা বুঝতে শিখেছেন, তবে থেকে আজ অবধি আপনি যে পজিশনে এসেছেন, সেই পজিশনে আসার জন্য আপনি কোন কোন মানুষের কাছে কি কি সহায়তা পেয়েছেন। অনেক মানুষ বলেন, অনেকে ইন্ট্রোডাকশন, যেমন আজকে গৌতম আমার ইন্ট্রোডাকশন দিল, এরকম অনেক জায়গায় আমি অনেক মানুষের ইন্ট্রোডাকশন শুনেছি, যে ইন্ট্রোডাকশন দিচ্ছে সে বলছে উনি হচ্ছেন একজন সেলফ মেড ম্যান। যখন আমি শুনি আমার বড় হাসি পায়। সেলফ মেড ম্যান বলে কোনো কথা হয় না। আমি যখন জন্মেছি ছোটবেলা থেকে আমার বাবা মা কি আমার জন্য কিছু করেননি? আমি যখন স্কুল কলেজে পড়েছি আমার শিক্ষক শিক্ষিকাদের কি কোনো অবদান নেই আমার বড় হওয়ার পেছনে? আমি যখন আমার প্রফেশনাল লাইফে ঢুকেছি আমার কলিগরা, আমার আত্মীয় স্বজনরা কি কেউ কি আমাকে সাহায্য করেনি? আমি মায়ের পেট থেকে পড়ে একা একা এত বড় হয়ে গেছি কি? কোনোদিন হতে পারে না। এই সেলফ মেড ম্যান কথাটা, এটা একটা ফার্স, এর কোনো যুক্তি নেই আমি মনে করি। তো সকালবেলা ঘুম থেকে উঠে মনে করুন সামনে একটি দাঁড়িপাল্লা আছে, আপনি ভাবার চেষ্টা করুন যে আপনি যবে থেকে আপনার জ্ঞান হয়েছে, বুঝতে পেরেছেন, তবে থেকে আজ পর্যন্ত আপনি কোন কোন মানুষের কাছে কি কি পেয়েছেন, আজকে আপনি যে জায়গায় পৌঁছেছেন সেই জায়গায় পৌঁছানোর জন্য। সেগুলোতে প্রত্যেকটা একসঙ্গে করে একটা ইমাজিনারি ওজন করার চেষ্টা করুন। সেই ওজনটা দাঁড়িপাল্লার একদিকে রাখুন, দাঁড়িপাল্লার একদিকটা ঢুকে গেল। এবারে আপনি আবার ভাবতে করুন যে আপনি আজকে যে জায়গায় পৌঁছেছেন সেই জায়গায় পৌঁছানোর জন্য আপনি যত মানুষের সংস্পর্শে এসেছেন তাদেরকে জ্ঞানত কি কি দিয়েছেন আপনি সেগুলোর একটা ওজন করুন, দাঁড়িপাল্লার আরেকটা দিকে বসান। এবারে নিজের বুকে হাত রেখে বলুন যে দাঁড়িপাল্লার কোন দিকটা বেশি ঝুঁকবে, আপনি আপনার জীবনের মানুষদের কাছ থেকে যেটা পেয়েছেন না মানুষদেরকে যেটা দিতে পেরেছেন। আমি সব জায়গায় জিজ্ঞেস করি, সব জায়গায় একই উত্তর পাই যে আমি যেটা পেয়েছি সেদিকটা অনেক ভারী, যেটা আমি দিতে পেরেছি সেটা অত ভারী নয়। অনেকে বলেন যে আমি যেটা যেটা পেয়েছি সেই ঋণ আমি শোধ করে যাব, এই ঋণ কোনোদিন শোধ করা যায় না। কেউ যেন এই অহংকার না করেন যে আমি যা পেয়েছি আমি জীবিত অবস্থায় সেই ঋণ শোধ করে যাব, কোনোদিন হয় না। কিন্তু সেই চেষ্টা আমরা করতে পারি। ওই যে একটা গ্রস ইমব্যালেন্স আছে দাঁড়িপাল্লায়, একদিকটা বড্ড বেশি ঝুঁকে আছে,
আজকে আমরা চেষ্টা করতে পারি আমাদের কর্মের দ্বারা। মঞ্জুর ভাই খুব বড় সুন্দর কথা বলছিলেন যে আমাদের সমাজসেবামূলক কাজ করতে গেলে, রোটারিতে থাকতে গেলে আমাদের অর্থ থাকলেই হয় না। সত্যি কথা, আমি বলি 3টে টি খুব দরকার: টাইম, ট্রেজার আর ট্যালেন্ট। ট্রেজার মানে খালি ফিনান্সিয়াল ট্রেজার নয়, উনি বলছিলেন, বড় সুন্দর ভাবে বলছিলেন যে আমাদের যা যা অভিজ্ঞতা আছে সেগুলো যদি আমরা মানুষের সঙ্গে ভাগ করে নিই, আমরা যদি সময় দিই, আমাদের মেধা দিই, এটাই কিন্তু রোটারি আমাদের কাছে চাইছে। সেইটা দিয়ে আমরা যদি ওই ওজনটাকে খানিকটাকে মেটাতে পারি, তাহলেই আমার মনে হবে যে আমাদের পৃথিবীতে মানুষ হয়ে জন্মানো সার্থক। আমি সবসময় বলি যে আমাদের স্বাদ অনেক, কিন্তু আমাদের সাধ্য বড় কম। আমাদের প্রত্যেকের কমিটমেন্ট আছে। আমরা রোটারিয়ান হিসেবে আমি বলি যে আমাদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আমাদের ফ্যামিলি এবং আমাদের পরিবার। আমাদের সেকেন্ড প্রায়োরিটি হওয়া উচিত আমাদের কাজের জায়গা, আমাদের প্রফেশন, যেখানে আমরা, যেটা আমাদের রুজি রোজগারের জায়গা। আমাদের থার্ড প্রায়োরিটি রোটারি। সে সময়টা বাজে গাল গল্প না করে, পরনিন্দা পরচর্চা না করে, আমরা যদি মানুষের জন্য একটু ভাবি, একটু কিছু করার চেষ্টা করতে পারি আমাদের সীমিত সামর্থ্যের মধ্যে। মানুষের যা চাহিদা তার হয়তো 1% আমরা পূর্ণ করতে পারবো না, কিন্তু আমার মনে হয় যে একজন মানুষ, তিনি যদি একটা কষ্টের মধ্যে আছেন, আমরা তার কাছে গিয়ে তার পিঠে হাত রেখে যদি বলতে পারি যে ভাই তোমার সঙ্গে আমরা আছি, একজন মানুষের মুখে যদি আমরা হাসি ফোটাতে পারি, আমার মনে হয় তার থেকে বড় পাওনা আর আমাদের কিছু হতে পারে না। তাহলে আমরা কারা? আমরা রোটারিয়ান। আমার কাছে রোটারিয়ান হবার 3টে সংজ্ঞা আছে। 3টে সংজ্ঞা কি? প্রথম সংজ্ঞা হচ্ছে যে কে গর্ব করে বলতে পারবেন যে আমি একজন রোটারিয়ান। তার প্রথম সংজ্ঞা হচ্ছে যে তিনি মনে করবেন যে আই অ্যাম অ্যাভেলেবল, অর্থাৎ মানুষ যখন আমাকে চাইবে আমাকে যেন পায়। তার মানে এই নয় তার যে বিপদে চাইছে আমাকে পেলেই আমি তার বিপদটাকে সমাধান করে দিতে পারবো, সেটা না হতে পারে, কিন্তু আই শুড বি অ্যাভেলেবল। আজকে যে কোনো মানুষ যদি তার কোনো প্রয়োজনে আমাকে চায়, আমি যেন তার পাশে গিয়ে দাঁড়াই। দ্বিতীয় সংজ্ঞা কি? আই অ্যাম ডিপেন্ডেবল, অর্থাৎ মানুষ আমার প্রতি ভরসা করতে পারবে। সে জানবে যে এই মানুষটার কাছে গিয়ে যদি আমার দুঃখ কষ্ট, আমার মনের কথা বলি, তাহলে তিনি আমার সমস্যার সমাধান না করতে পারলেও তিনি আমার পাশে থাকবেন, আমাকে ভরসা করতে পারবেন। অর্থাৎ মানুষ আমাকে বিশ্বাস করবে। যেই লোকটার দ্বারা আমার কোনো জ্ঞানত ক্ষতি হবে না, সে আমার উপকার করতে না পারুক, সে আমার অপকার করবে না। এটা হয়তো আমরা সবসময় করি, কিন্তু রোটারি আমাদের এই শিক্ষাটা দিচ্ছে যে আমি যদি একজন যোগ্য রোটারিয়ান হতে পারি, তাহলে এই দুটো গুণ আমার থাকা উচিত। তৃতীয় গুণটা কি? সেটা হচ্ছে ওই যে দাঁড়িপাল্লার গল্পটা আমি বললাম, অর্থাৎ আই মাস্ট গিভ মোর দেন হোয়াট আই শুড টেক। অর্থাৎ আমি যা পাবো তার থেকে বেশি দেওয়ার চেষ্টা করব। এই 3টে যদি, আই অ্যাম ডিপেন্ডেবল, আই অ্যাম অ্যাভেলেবল, আই গিভ মোর দেন আই টেক, তাহলে আমি গর্ব করে বলতে পারি আই অ্যাম এ রোটারিয়ান। এবারে রোটারিয়ান কারা? আমি প্রথমেই বললাম যে আমরা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় পরিবারের সদস্য। পৃথিবীর 220টা দেশে আমাদের পরিবার ছড়িয়ে আছে। 12 লক্ষ সদস্য আছে গোটা পৃথিবীতে রোটারি ক্লাবের। এবং যদি আমি মনে করি যে আমার একটি পরিবারে 4 জন সদস্য, তাহলে 4 × 48 লক্ষ কিন্তু আমার পরিবারের সদস্য গোটা পৃথিবীতে ছড়িয়ে আছে। এবং এটা কিন্তু আমি সত্যি বলছি, দায়িত্ব নিয়ে বলছি, তারা প্রত্যেকে আমার পরিবারের সদস্য। আজকে যদি আমি কোনো আমার ব্যবসার কাজে, কোনো ব্যক্তিগত কাজে আমি যদি আবুধাবিতে যাই, গিয়ে আমি যদি মঞ্জুর ভাইকে ফোন করি যে আমি কলকাতা 3291 এর একজন রোটারিয়ান অংশুমান বন্দ্যোপাধ্যায় এখানে এসেছি, একবার আপনার সঙ্গে দেখা করতে চাই, উনি সঙ্গে সঙ্গে ফোন করে ফোনে তুলে বলবেন যে আপনি কোথায় উঠেছেন? বলেছি অমুক হোটেলে উঠেছেন, কখন আপনি ফ্রি আছেন? ঠিক আছে। আমার এরকম অন্তত 100 বার অভিজ্ঞতা হয়েছে পৃথিবীর বিভিন্ন দেশে গিয়ে। মঞ্জুর ভাই নিজের গাড়ি নিয়ে চলে এলেন, হোটেল থেকে আমাকে সপরিবারে বগলদাবা করে তুলে নিয়ে তার বাড়িতে চলে গেলেন, গিয়ে আড্ডা, খাওয়া দাওয়া, গান বাজনা, হই হল্লা করে আবার এসে বাড়িতে পৌঁছে দিয়ে গেলেন। যদি সেই শহরে কোনো রোটারি ক্লাব থাকে, সেই রোটারি ক্লাবের প্রেসিডেন্ট বা সেক্রেটারিকে যদি ফোন করি, তারা তাদের পরবর্তী মিটিং এর দিনে যদি আমি সেই শহরে থাকি, তারা আগে থেকে অ্যানাউন্স করে দেবেন যে কলকাতা থেকে একজন রোটারিয়ান এসেছেন, তিনি আজকে আমাদের গেস্ট,
তিনি ক্লাবে আসবেন, তার কাছে তাদের ওই শহরে ওই ডিস্ট্রিক্টের ক্লাবে তারা কি রোটারি কাজ করেন আজকে আমরা শুনবো। গেস্ট স্পিকার হিসেবে আমন্ত্রণ জানাবেন, খাওয়া দাওয়া করবেন, তারপরে আবার ফেরত দিয়ে দেবেন। এটা তো বললাম কাজের কথা। যদি আপনি কখনো কোনো বিপদে পড়েন তাহলে কি হবে? আমি দুটো ঘটনার কথা আপনাদের বলবো। উড়িষ্যার একজন রোটেরিয়ান, তার একটা ট্রাভেল এজেন্সির ব্যবসা আছে। সে প্রত্যেক বছর রোটেরিয়ান ফ্যামিলি নিয়ে গোটা পৃথিবীতে সব বেড়াতে নিয়ে যায়। সেবার সে ব্যাংককে 40 জন রোটেরিয়ানকে নিয়ে বেড়াতে গেছে। ব্যাংকক থেকে পাটায়াতে গেছে, গিয়ে ব্যাংকক পাটায়াতে ওই ওদের যে সমুদ্রে বোট চলে, সেই সমুদ্রে একটা স্পিড বোটে 3-4টে স্পিড বোটে ওরা সমুদ্রে ওরা ওখানে হাইকিং করতে গেছে। একটা বোট উল্টে যায় সমুদ্রে গিয়ে, ওদের যিনি রোটেরিয়ান ছিলেন ট্রাভেল এজেন্ট, তার মাথায় খুব চোট লাগে। তিনি প্রায় সংজ্ঞাহীন অবস্থায় চলে যান, ব্যাংককে হাসপাতালে ওকে ভর্তি করে। এবং আপনারা জানেন ভারতবর্ষে আমাদের মেডিকেল ট্রিটমেন্ট যত সস্তায়, পৃথিবীর অন্যান্য দেশে গেলে মেডিকেল ট্রিটমেন্ট তার যদি ইন্স্যুরেন্স করা না থাকে তার কিন্তু জিভ বেরিয়ে যাবে। আর এমনই খারাপ অবস্থা, সেবার তারা যে ট্যুরটা নিয়ে গেছিল তারা কিন্তু মেডিকেল ইন্স্যুরেন্স করে যায়নি। যারা ব্যাংকক তো ঘরে সকালে যাবে বিকেলে চলে আসবে, আবার মেডিকেল ইন্স্যুরেন্সের কেন পয়সা খরচা করবে? এমনই দুর্ভাগ্য, ওখানে হসপিটালে ভর্তি করে দিল এবং খুবই বিপদে পড়ে গেল। এবং মানে দিশেহারা অবস্থা, কি করবে? ওখানে একজন রোটেরিয়ান আমাদের খুব পরিচিত আমাদেরকে ফোন করলেন, বললেন যে দাদা এই অবস্থা হয়েছে, ব্যাংককে কোনো পরিচিত রোটেরিয়ান আছে কি? তিনি যদি একটু বলে দেন তাহলে এই অসুবিধে, নাহলে তো এখানে তো আগে টাকা পয়সা শেষ, তারপরে বাঁচিয়ে নিয়ে তাকে দেশে ফিরতে পারবো কিনা বড় সমস্যা হচ্ছে। তা আমাদের কাছে ইন্টারন্যাশনাল রোটারি ডাইরেক্টরি আছে, আপনারাও পেতে পারেন। পৃথিবীতে এখন 525টা রোটারি ডিস্ট্রিক্ট আছে, আমাদের যেমন 3291 একটা ডিস্ট্রিক্ট, 525টা রোটারি ডিস্ট্রিক্টে প্রায় কত হাজার বলবো, মানে প্রায় আমার 36,000 রোটারি ক্লাব আছে। এই 36,000 রোটারি ক্লাবে 12 লক্ষ রোটারিয়ান। তো ব্যাংককে রোটারি ডিস্ট্রিক্ট আছে, রোটারি ক্লাব আছে, ওখানেও ডিস্ট্রিক্ট গভর্নর আছে। তো এই 36,000 রোটারি ক্লাবের এই 12 লক্ষ মেম্বারদের জন্য একটা অনলাইনে ডাইরেক্টরি বেরোয়। আপনারাও রোটারি ওয়েবসাইটে গিয়ে ওই ডাইরেক্টরিটা ডাউনলোড করতে পারেন। সেই ডাইরেক্টরি থেকে প্রত্যেকটা রোটারি ক্লাবের প্রেসিডেন্ট সেক্রেটারির নাম, তার ফোন নাম্বার, তার ইমেল আইডি পাওয়া যায়। প্রত্যেক ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্ট গভর্নরের নাম, ফোন নাম্বার, ইমেল আইডি পাওয়া যায়। সেই ডাইরেক্টরি দেখে আমরা ব্যাংককের ডিস্ট্রিক্ট গভর্নরকে ফোন করলাম যে এরকম একটা অবস্থা হয়ে আছে, কি করা যায়, তোমরা একটু হেল্প করো। তো ব্যাংককের যে ডিস্ট্রিক্ট গভর্নর, ব্যাংককে 2জন 5 ডিস্ট্রিক্ট গভর্নর ছিলেন। একজন হচ্ছে ওখানকার সবচেয়ে বড় যে নিউজ পেপার, সেই নিউজ পেপারের মালিক। আরেকজন হচ্ছে ওদের যে গভর্নমেন্ট, সেই গভর্নমেন্টে আমাদের যেমন প্রিন্সিপাল সেক্রেটারি থাকে আইএএস বা অফিসারদের মতো, একজন খুব বড় ওদের গভর্নমেন্ট অফিসিয়াল। 2জন 5 ডিস্ট্রিক্ট গভর্নর ছিলেন। তাদেরকে সঙ্গে সঙ্গে বললেন, বিশ্বাস করবেন না, 8 ঘন্টার মধ্যে এন্টায়ার গভর্নমেন্ট মেশিনারি সেই হাসপাতালে এসে পৌঁছে গেলেন। এবং তার স্ত্রীকে এবং সকলকে বলবেন যে কোনো চিন্তা করবেন না, উনি এখন ব্যাংককের গভর্নমেন্টের স্টেট গেস্ট অ্যাজ এ রোটারিয়ান। ওর চিকিৎসার দায়িত্ব আমাদের, সুস্থ করে দেশে ফেরত পাঠিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের। এবং তাই হলো, ওখানে চিকিৎসা করে সুস্থ করে দিয়ে, এবং যখন তিনি কলকাতায় ফিরলেন, সেই সময় পিক সিজন টাইম ছিল। কলকাতা থেকে রোজ 5টা ফ্লাইট চলে ব্যাংকক। আগামী 15 দিনে একটা ফ্লাইটে একটা টিকিট ছিল না। তারা ওখানে যোগাযোগ করে 6টা টিকিট ক্যান্সেল করিয়ে প্রায়োরিটিতে 6টা টিকিট দিয়ে সামনের 3টে সিটে পেশেন্টকে এবং তার পেশেন্ট পার্টির লোককে পাঠিয়ে কলকাতাতে তাদের আনার ব্যবস্থা করে। তারা নিজেরা টাকা পয়সা খরচা করে তার চিকিৎসা করিয়ে বলেছিল, আপনারা আগে যান, টাকা পয়সা পরে আমাদের কাছে পাঠিয়ে দেবেন। তো এইটা হচ্ছে, দ্যাট ইজ দ্য স্ট্রেংথ অফ রোটারি। তো তাই জন্য আমি বলছি যে গোটা পৃথিবীতে আমাদের 12 লক্ষ আমাদের পরিবারের সদস্য ছড়িয়ে আছে। এমনি আড্ডা মারার জন্য, গল্প করার জন্য, ফেলোশিপের জন্য যেমন তারা আছেন, কিন্তু আমরা বিপদে পড়লে সাহায্যের জন্য সবচেয়ে আগে কিন্তু রোটারিয়ানরাই আসেন। আমি একটা খুব বাজে এক্সাম্পল দিই, শুনতে হয়তো আপনার খারাপ লাগবে। আমাদের এখানে যখন কেউ মারা যান কোনো রোটারিয়ান পরিবার থেকে, যখন তাকে শ্মশানে নিয়ে যায়, আমরা সকলে শ্মশানে যাই বা কবরস্থানে যাই, যেখানেই যাই আমরা। তো সেখানে আমি দেখেছি, আমার অভিজ্ঞতা, এরকম অন্তত 150-200 বার আমি গেছি আমার 25 বছর রোটারি জীবনে। কারণ সবাই এত পরিবারের সদস্য, সকলে এত ভালোবাসেন, কোনো দুঃসময় পেলে আমরা চেষ্টা করি সব কাজ ফেলে আগে তাদের পাশে গিয়ে দাঁড়াতে। তো আমি দেখেছি শ্মশানে বা কবরস্থানে গিয়ে, সেখানে যদি 100 জন মানুষ উপস্থিত থাকেন, তার মধ্যে 80 জন হচ্ছে রোটারিয়ান।
আর 20 জন হচ্ছে তার অন্য পরিবারের সদস্যরা। আজকে আপনাদের সঙ্গে অনেক ডাক্তাররা আছে, আজকে আমি শুনছিলাম আমাদের রোটারি ডিস্ট্রিক্ট 3291 এখন 4000 সদস্য, তার মধ্যে 400 জন হচ্ছে ডাক্তার। সবচেয়ে বেশি যদি কোনো পেশার রোটারিয়ান আমাদের ডিস্ট্রিক্টে থাকেন সেটা হচ্ছে ডাক্তার, তারপরের পেশা হচ্ছে ওকালতি কলেজের অ্যাডভোকেট, তারপরের পেশা হচ্ছে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। এই 3টে পেশার ম্যাক্সিমাম রোটারিয়ান আছেন আমাদের ডিস্ট্রিক্টে। এই ডাক্তাররা কলকাতার সব স্বনামধন্য চিকিৎসক, এমন একটা নামী ডাক্তার নেই আপনি নাম করবেন না তিনি আমাদের কোনো না কোনো রোটারি ক্লাবের সদস্য। এমন ডাক্তার আছেন 4 মাস তার আপনি অ্যাপয়েন্টমেন্ট পাবেন না, তাকে দেখাতে গেলে 4 মাস আগে বুক করতে হবে, 4 মাস পরে আপনি অ্যাপয়েন্টমেন্ট পাবেন। কিন্তু আমার ডাইরেক্টরিতে তার ফোন নাম্বার আছে, আপনি তাকে ফোন করে যদি বলেন যে আমি এই রোটারি ক্লাবের সদস্য, ডাক্তারবাবু আমার বাড়িতে এর খুব অবস্থা খারাপ, আপনার একটা অ্যাপয়েন্টমেন্ট চাই, কবে আপনার সময় হবে, তিনি কি উত্তর দেবেন জানেন? তিনি বলবেন যে আপনার কবে সময় হবে আমার কাছে আসছে। তো এইটা হচ্ছে ম্যাজিক অফ রোটারি। আমরা দেখেছি রাত্রি 12টার সময় একজন ডাক্তারকে আমরা ফোন করেছি, রোটারি ডাক্তারকে, বাড়িতে কারোর অসুবিধা হয়েছে, তার বাড়িতে ড্রাইভার নেই, তিনি নিজে চাবি নিয়ে গ্যারেজ খুলে নিজে গাড়ি ড্রাইভ করে রাত্রি 12:30টার সময় আরেকজন রোটারিয়ানের বাড়িতে পৌঁছে গেছে। এইটা হচ্ছে ম্যাজিক অফ রোটারি, আর এটা হচ্ছে রোটারির মজা। আর সার্ভিস প্রজেক্টস তো বলে লাভ নেই, কি না করেছি। ওই যে পোলিওর গল্প বলছিলাম, আজকে আপনারা বিশ্বাস করবেন না গোটা পৃথিবীতে এই যে 2 ফোঁটা পোলিও ড্রপ আমরা 5 বছরের নিচের বাচ্চাকে খাওয়াই। আগামী রোববার পরশু দিনও ভারতবর্ষে আমাদের পোলিও ইমিউনাইজেশন ডে, আমরা 5 বছরের নিচের বাচ্চাকে পোলিও ড্রপ খাওয়াবো। আজকে বললাম যে আজ থেকে 30 বছর আগে 3.5 লক্ষ বাচ্চা প্রত্যেক বছর পোলিও রোগে মারা যেত। গত বছর 2020-তে পৃথিবীর 150টা দেশে পোলিও ছিল, এখন মাত্র পৃথিবীর দুটো দেশে পোলিও আছে, পাকিস্তান এবং আফগানিস্তান। আর পৃথিবীর কোনো দেশে পোলিও নেই। গত 30 বছরে পোলিও রোগ পৃথিবী থেকে নির্মূল হয়ে গেছে। ভারতবর্ষে লাস্ট পোলিও কেস পাওয়া গেছিল 2011 সালে। গত 10 বছর ভারতবর্ষে একটা পোলিও কেস পাওয়া যায়। তো এই যে পোলিও ভ্যাকসিনটা আপনারা শুনলে আবার আনন্দিত হবেন যে গত 30 বছরে গোটা পৃথিবীর যত বাচ্চাকে আমরা এই পোলিও ভ্যাকসিন খাইয়েছি তার 80% পোলিও ভ্যাকসিনের টাকা সমস্ত দেশের সরকারকে দিয়েছি আমরা আমাদের রোটারি ফাউন্ডেশন থেকে। আমাদের টাকা, আমরা যে টাকা রোটারি ফাউন্ডেশনে ডোনেট করেছি তার থেকে আমরা সরকারকে, বিভিন্ন দেশের সরকারকে দিয়েছি পোলিও ভ্যাকসিন কেনার জন্য। ইউনিসেফকে আমরা প্রত্যেক বছর টাকা দিই, WHO কে আমরা প্রত্যেক বছর টাকা দিই, তারা যাতে পোলিও এই কর্মসূচিটাকে তারা পালন করতে পারেন। আপনারা সবাই বিদেশে থাকেন, কাজেই ডলারের হিসেবে বললে সুবিধা হবে। গত 30 বছরে রোটারি ফাউন্ডেশন কেবল তাদের নিজেদের টাকা থেকে দে হ্যাভ স্পেন্ট $2 বিলিয়ন। হ্যাঁ ঠিকই শুনছেন, $2 বিলিয়ন আমরা খরচা করেছি কেবল পোলিও ভ্যাকসিন কেনা। কি লাগে এটা তো আমার আবার করতে কষ্ট। আপনারা জানেন পৃথিবীর মধ্যে একটা বড় ফিলান্থ্রপিক অর্গানাইজেশন বিল অ্যান্ড মিলান্ডা গেটস ফাউন্ডেশন। আজকে গত 10 বছর ধরে বিল গেটস তার ফাউন্ডেশন থেকে প্রত্যেক বছর মিনিমাম $100 থেকে $150 মিলিয়ন ডোনেট করে রোটারি ফাউন্ডেশনকে এই পোলিও এরিডিকেশনের কাজ করার জন্য। এখনো পর্যন্ত $900 মিলিয়ন দিয়েছে বিল অ্যান্ড মিলান্ডা গেটস ফাউন্ডেশন রোটারি ফাউন্ডেশনকে কেবল পোলিও রোগ নির্মূল করার সহযোগিতা করার জন্য। তো একজন জিজ্ঞেস করেছিল বিল গেটসকে, সে সময় বিল গেটস ছিল পৃথিবীর মধ্যে সবচেয়ে ধনী, এখন অবশ্যই সবচেয়ে বেশি ধনী নয়, এখন দ্বিতীয় বা তৃতীয় স্থানে আছে, কিন্তু তখন ছিলেন পৃথিবীর মধ্যে সবচেয়ে ধনী লোক। একজন বিল গেটসকে জিজ্ঞেস করেছিল যে তুমি রোটারি ফাউন্ডেশনকে এত টাকা দিচ্ছ কেন প্রতি বছর? রোটারি ফাউন্ডেশন তো একা পোলিও রোগ নির্মূল করছে না, ইউনিসেফ আছে, WHO আছে, বিভিন্ন দেশের সরকার আছে, তো তুমি পোলিও রোগকে নির্মূলের জন্য টাকা দেবে ভালো কথা, তো সবাইকে ভাগ করে দিতে পারতে, তো কেবল রোটারি ফাউন্ডেশনকে দিচ্ছ কেন? আর দিচ্ছ তুমি রোটারিকে, তুমি নিজেই তো রোটারিয়ান নয়, তোমার এত রোটারি ফাউন্ডেশন রোটারি ইন্টারন্যাশনাল উপর এত তোমার আস্থা কেন? তো বিল গেটস হাসতে হাসতে উত্তর দিয়েছিলেন, বড় সুন্দর উত্তর, সেটাও আমাদের খুব গর্বিত করে। তিনি বলেছিলেন যে তোমার দ্বিতীয় প্রশ্নের উত্তরটা আমি প্রথমে দিই। আমি রোটারিয়ান নই কেন, আজ পর্যন্ত আমাকে কেউ কোনো রোটারি ক্লাবে যোগদান করার জন্য আমন্ত্রণ জানায়নি। রোটারি ক্লাব এমন একটা ক্লাব, আপনারা শুনলে খুশি হবেন, যে সেখানে বায়োডাটা নিয়ে ঢুকে আপনি সেই ক্লাবের মেম্বার হতে পারেন না। আপনি দেশের প্রধানমন্ত্রী হতে পারেন, রাষ্ট্রপতি হতে পারেন, কিন্তু আপনি আপনার যে কোনো সোশ্যাল ক্লাবে আপনার অর্থের জোর থাকলে, আপনার সামাজিক প্রতিপত্তি থাকলে, আপনি আপনার বায়োডাটা নিয়ে আপনি অ্যাপিল করতে পারেন যে এই ক্লাবের আমাকে মেম্বার করে দাও।
কিন্তু রোটারি ক্লাব গত 115 বছর ধরে একটা প্রিন্সিপাল মেনটেন করে চলেছে। সেই প্রিন্সিপালটা কি, যে আরো একজন রোটারিয়ান যদি আপনাকে আমন্ত্রণ না করে তার ক্লাবের সদস্য হওয়ার জন্য, আপনি 1000 মাথা খুঁড়ে মরলেও, আপনি 1000 চেষ্টা করলেও কোনো রোটারি ক্লাবের সদস্য হতে পারবেন না। তো আপনারা যে আজকে রোটারি ক্লাবের সদস্য হতে পেরেছেন, এটা কিন্তু একটা খুব গর্বের জায়গা। আমি বলি যে পৃথিবীতে 700 কোটি মানুষ, কেবল 12 লক্ষ রোটারিয়ান। নিশ্চয়ই ওপরওয়ালার কিছু একটা ফন্দি আছে, না আমাদেরকে সকলকে এক ছাতার তলায় নিয়ে আসবে কেন? নিশ্চয়ই আমরা কিন্তু সত্যি ওপরওয়ালার আশীর্বাদ ধন্য। যে উদ্দেশ্যে আমরা পৃথিবীতে এসেছি তার একটা বড় উদ্দেশ্য তিনি কিন্তু এই রোটারি প্ল্যাটফর্মটা আমাদের দিয়েছেন এই সমাজসেবা করবার জন্য, যাতে মানুষের মুখে হাসিটা আমরা ফোটাতে পারি। আজকে অনেকে আমার প্রশ্ন করেন যে সমাজসেবা করার জন্য রোটারিতে যাওয়ার দরকার কি? আমরা কি কেউ সমাজসেবা করি না? করি তো, আমরা প্রত্যেকেই করি। আমার বাড়ির যে কাজের লোক, তার ছেলেমেয়েরা যখন স্কুলে পড়ে তার বই কেনার পয়সা থাকে না, আমরা তাকে বই কিনে দিই। আমার বাড়ির সামনে ফুটপাতে যদি শীতকালে একজন মানুষ শীতে কষ্ট পায়, আমরা একটা কম্বল কিনে তাকে দিই না? আমরা তো দিই, আমরা তো করি। কিন্তু সেটা আমি একা আমার সামর্থ্য অনুযায়ী করি। আজকে আমার ক্লাবের যদি 50 জন সদস্য থাকে, 50 জন সদস্য একসঙ্গে মিলে যদি একটা কাজ সকলে মিলে আমরা করতে পারি, তাহলে সেই কাজের যে ব্যাপকতা সেটা অনেক বড় হয়। অনেক বেশি মানুষের কাছে আমরা একসঙ্গে পৌঁছতে পারবো, অনেক বেশি মানুষের দুঃখ কষ্ট হয়তো আমরা দূর করতে পারবো। এবং এই যে 50টা মাথা একসঙ্গে হচ্ছে, আমরা কারা? আমরা প্রত্যেকে কিন্তু সমাজের লিডার। আমরা বলি কারা রোটারিতে যোগদান করতে পারে? দোজ হু আর অলরেডি লিডার ইন দেয়ার ওন প্রফেশন এন্ড ভোকেশন। আমরা আমাদের নিজেদের কর্মক্ষেত্রে আমাদের লিডারশিপটা প্রমাণ করেছি, যার জন্য আমাদের রোটারিতে আমন্ত্রণ করা হয়েছে যে আজকে রোটারিতে আমাদের সেই লিডারশিপটাকে কাজে লাগানোর জন্য। আমাদের রোটারিতে একটা কথা আছে, আমরা উই রোটারিয়ানস আর নোন বাই আওয়ার ক্লাসিফিকেশন। ক্লাসিফিকেশনটা কি? অর্থাৎ আমরা কি পেশায় আছে সেটা। আমাদের পেশাটা আমরা রোটারির কাজে যাতে লাগাতে পারি। যারা ডাক্তার, আমরা আশা করব তারা তাদের পেশাটা আমাদের মানুষের সেবায় লাগাবেন। যারা শিক্ষকতা করেন তারা তাদের পেশাটা আমাদের মানুষের সেবার কাজে লাগাবেন। যারা অন্যান্য প্রফেশনে আছেন তারা যতটা সম্ভব তাদের পেশাটা আমাদের মানুষের সেবার কাজে লাগাবেন এই রোটারির মধ্যে দিয়ে। এই যে সকলে মিলে একসঙ্গে সব 50টা মাথা একসঙ্গে হয়ে একটা কাজের আগে আমরা ডিসিশন নিলাম, সেই কাজটা সকলে মিলে আমরা জমিতে নিয়ে নেমে নিজেরা কাজটা করলাম, এর একটা মজা, এর একটা আনন্দ কিন্তু আলাদা। আরেকটা কি, রোটারির একটা আন্তর্জাতিকতা আছে, এটা একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন। কি করে? আপনারা তো বুঝতে পারছেন আপনার ক্লাবেরই অবস্থা দেখে, পৃথিবীর কত দেশের মানুষরা একসঙ্গে একটা ক্লাবের সদস্য হয়েছে। এটা একটা বিরল। এটা বোধহয় গোটা পৃথিবীর মধ্যে আমার মনে হয় আপনারা একটা দৃষ্টান্ত স্থাপন করলেন। প্রথমে তো 122 জন মেম্বার নিয়ে একটা রোটারি ক্লাব চার্টার হচ্ছে, এটাই একটা বিরল দৃষ্টান্ত। এবং আমি শুনেছি আপনাদের টার্গেট আছে এটা আরো অনেক পরিধিটাকে ব্যাপক করার। সেটা আমাদের নিশ্চয়ই আপনারা গর্বিত করবেন। কিন্তু এর আন্তর্জাতিকতাটা কেন বলছি, এই যে রোটারি ফাউন্ডেশনের কথা বলছিলাম, ধরুন আপনার ক্লাব একটা প্রজেক্ট করতে চায়, একটা প্রজেক্ট করলো, ঠিক করলো যে একটা গ্রামে 100টা বাড়িতে তাদের টয়লেট নেই, আপনারা গ্রামে 100টা বাড়িতে 100টা টয়লেট দেবেন। আমি ধরে নিচ্ছি তার জন্য 30 লক্ষ টাকা খরচা হবে। আপনারা আপনাদের মেম্বাররা আপনাদের পরিচিত জনের কাছ থেকে প্লাস যাদের কাছে টয়লেট করিয়ে দেবেন তাদের কাছে কিছু কিছু করে টাকা নিয়ে আপনারা 10 লক্ষ টাকা জোগাড় করতে পারলেন। আপনার প্রজেক্টটা 30 লক্ষ টাকা, বাকি 20 লক্ষ টাকা কোথায় পাবেন? আপনার পরিচিত, আপনি যে দেশে আছেন বা আপনার পরিচিত কোনো মানুষ পৃথিবীর যে দেশে আছেন সেই দেশের কোনো রোটারি ক্লাবের, ওই যে বললাম ডাইরেক্টরি আছে, ওই ডাইরেক্টরি দেখে সেই দেশের কোনো রোটারি ক্লাবের সঙ্গে যোগাযোগ করুন। বলুন যে আমার দেশে এই একটা প্রজেক্ট আমি করার কথা ভেবেছি, তোমরা আমাদের সঙ্গে পার্টনার হিসেবে জয়েন করো, আমাদেরকে সাহায্য করো। তারা সঙ্গে সঙ্গে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। আপনি একটা প্রজেক্ট রিপোর্ট তৈরি করে দিলেন, তাদের দিলেন, তারা বলেন ঠিক আছে তুমি 10 লক্ষ টাকা দিচ্ছ, আমরাও 5 লক্ষ টাকা দেবো বা আমরাও 10 লক্ষ টাকা দেবো। তাহলে 10-20 লক্ষ টাকা হলো বা 15 লক্ষ টাকা হলো। বাকিটা কোথায় আসবে? আমাদের রোটারি ফাউন্ডেশন তারা একটা গ্র্যান্ট দেয়। এই যে আমরা প্রত্যেক বছর টাকা ডোনেশন করি রোটারি ফাউন্ডেশনে, তার 50% টাকা আমাদের হিউম্যানিটেরিয়ান সার্ভিস প্রজেক্টে খরচা করে, সেটা একটা গ্র্যান্ট দেয় তারা, সেটাকে আমরা বলি গ্লোবাল গ্র্যান্ট। সেই গ্র্যান্টের নিয়ম হচ্ছে আপনি এবং আপনার ইন্টারন্যাশনাল পার্টনার ক্লাব তারা দুজনে মিলে যদি 50% টাকা জোগাড় করতে পারে এবং রোটারি ফাউন্ডেশনে অ্যাপ্লাই করে, তাহলে বাকি 50% টাকা রোটারি ফাউন্ডেশন দেবে। তাহলে কি হলো? আপনি 10 লক্ষ টাকা জোগাড় করলেন,
বাকি আপনার ইন্টারন্যাশনাল পার্টনার ক্লাব কিছুটা দিল, আর 15 লক্ষ টাকা রোটারি ফাউন্ডেশন দিল, তাহলে 30 লক্ষ টাকা পেলেন। সেই 30 লক্ষ টাকা দিয়ে আপনি 100টা টয়লেট তৈরি করে দিলেন। অথচ যে রোটারি ক্লাব ইন্টারন্যাশনাল যে পার্টনার ক্লাব আপনাকে টাকাটা দিল, যদি আপনি সুন্দরবনের কোনো অঞ্চলে 100টা টয়লেট করেন কোনো গ্রামে, তারা হয়তো সুন্দরবনের নামও শোনেনি, সারা জীবন সেখানে কোনোদিন ফিজিক্যালি আসাও হয়তো তাদের পক্ষে সম্ভব নয়। এখন সুবিধা হয়েছে গুগল ম্যাপের মাধ্যমে সুন্দরবনটা কোথায় তারা হয়তো আইডেন্টিফাই করতে পারবে, তার বেশি কিন্তু পারবে না। কিন্তু তারা আপনার কথায় আপনাকে কিন্তু 5, 7, 10 লক্ষ টাকা দিল। কেন দিল? ওই বিল গেটসের কথায় ফিরে আসে। বিল গেটস কে জিজ্ঞেস করা হয়েছিল যে কেন আপনি রোটারিকে দেন। বিল গেটস বলেছিল যে আমি জানি, আমার বিশ্বাস যে রোটারি এমন একটি সংস্থা, তাকে যদি আমি 100 টাকা একটা কোনো নির্দিষ্ট কাজের জন্য দিই, সেই 100 টাকাটা সেই কাজের জন্যই সে খরচা করবে, তার থেকে 1টা টাকাও অন্য কোনো দিকে খরচা হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। এবং উনি বলেছিলেন যে আই হ্যাভ ফেথ, বিলিফ অ্যান্ড কনফিডেন্স অন রোটারি। কত বড় কথা! পৃথিবীর মধ্যে সবচেয়ে যে ধনী লোক, সে একটা অর্গানাইজেশন সম্বন্ধে বলছে যে আই হ্যাভ ফেথ, বিলিফ অ্যান্ড কনফিডেন্স অন রোটারি। এবং পৃথিবীতে আপনারা অনেকে হয়তো অনেক এনজিওর সঙ্গে আছেন, অনেক সমাজসেবামূলক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আছেন। আমি দায়িত্ব নিয়ে গর্বের সঙ্গে একটা কথা বলতে পারি, পৃথিবীর মধ্যে অন্য কোনো অর্গানাইজেশন নেই যে অর্গানাইজেশনে যে টাকা আমরা ডোনেট করি তার 100% টাকা সমাজসেবামূলক কাজে খরচা হয়। আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট হচ্ছে 0। আমাদের রোটারি ক্লাবে আমরা যখন কোনো প্রজেক্ট করতে যাই কোনো গ্রামে, আমরা কিন্তু নিজের গাড়ির তেল পুড়িয়ে যাই, সেখানে নিজেদের পকেট থেকে ওয়ালেট বের করে সেখানে আমরা খাওয়া দাওয়া করি, যে গ্রামে যাই তাদেরকে আমরা নিজেরা খাওয়া দাওয়া করাই, আবার গাড়ির তেল পুড়িয়ে আমরা বাড়িতে ফিরে আসি। আমরা আমার ক্লাবের ট্রেজারারকে কোনোদিন বিল দিই না যে আমার 2000 টাকার তেল পুড়েছে আর 5000 টাকা দিয়ে খাওয়া দাওয়া করেছি, তোমরা এটাকে রিইম্বার্স করো। বরঞ্চ আমরা চেষ্টা করি, যদি 1 লাখ টাকা ডোনেশন পেয়েছি প্রজেক্ট করার জন্য, আর 20,000 টাকা পকেট থেকে দিয়ে ওটাকে 1,20,000 করে প্রজেক্টটা করা যায় কিনা। পৃথিবীর মধ্যে কোনো অর্গানাইজেশন নেই যার অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট হচ্ছে 0। আজকে যে রোটারি ইন্টারন্যাশনাল প্রেসিডেন্ট যিনি, 3 বছর তিনি তার চাকরি ব্যবসা বন্ধ করে তিনি গোটা পৃথিবী ঘুরে বেড়ান এই 220টা দেশে, তাকে কিন্তু রোটারি ইন্টারন্যাশনাল 1 পয়সা মাইনে দেয় না। আমি যে ডিস্ট্রিক্ট গভর্নর ছিলাম, আমাদের প্রত্যেক বছর যে ডিস্ট্রিক্ট গভর্নর হয়, 2 বছর আমরা ব্যবসা করতে পারি না, ফুল টাইম জব। রোটারি ইন্টারন্যাশনাল আমাদের 1 পয়সা স্যালারি বা রেমুনারেশন দেয় না। অনেকে বলে তোমরা তো পাগল, তোমরা তো ঘরের খেয়ে বনের মোষ তারা। হয়তো সত্যিই তাই, কিন্তু একটা জিনিস জানবেন, এই আমার আপনার মতো কিছু পাগল আছে বলে এখনো দেশটা চলছে, এখনো পৃথিবীটা চলছে। সবাই যদি নিজের স্বার্থ, নিজের কথা ভাবতো, তাহলে কিন্তু পৃথিবীটা এখনো যেটুকু সুন্দর আছে আমাদের কাছে বা আমাদের পরবর্তী প্রজন্মের কাছে, সেই সুন্দরতা থাকতো না। কাজেই আমি এটুকুই বলবো যে রোটারি আমাদেরকে অনেক অনেক সুযোগ দিয়েছে। আজকে অলরেডি 8:20। আমি আজকে যেটা আমার ফর্মাল প্রেজেন্টেশন যেটা ছিল, আমার একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করা থাকে নতুন রোটারিয়ানদেরকে রোটারিটা বোঝানোর জন্য। কারণ রোটারির অনেকগুলো দিক আছে। রোটারি কিন্তু খুব স্ট্রাকচার্ড অর্গানাইজেশন, প্রত্যেকটা জিনিস ওয়েল ডকুমেন্টেড। আপনি যদি রোটারির ওয়েবসাইটে যান www.rotary.org, সেখানে গিয়ে আপনি কিন্তু সমস্ত ডকুমেন্ট ডাউনলোড করতে পারবেন। রোটারির একটা ম্যানুয়াল অফ প্রসিডিওর বলে একটা বই আছে, সেখানে কি করে রোটারি ইন্টারন্যাশনাল পরিচালনা হবে, কি করে ডিস্ট্রিক্ট পরিচালনা হবে, কি করে ক্লাব পরিচালনা হবে, তার প্রত্যেকটা পয়েন্ট বাই পয়েন্ট সেখানে লেখা আছে। আপনি যে ক্লাব ফর্ম করেছেন আপনারা আজকে, সেই ক্লাবের আপনাদের একটা কনস্টিটিউশন হবে, ক্লাবের একটা বাইল হবে। কনস্টিটিউশন কি হবে, বাইল কি হবে, রোটারি ইন্টারন্যাশনাল সেটাকে ফ্রেম করে দিয়েছে। সেই কনস্টিটিউশন বাইল আপনারা আপনাদের ক্লাবের মিটিং এ সেটা অ্যাডপ্ট করবেন এবং ক্লাবের প্রত্যেকটা মেম্বারকে কনস্টিটিউশনের একটা কপি আর বাইলয়ের একটা কপি দেবেন। আপনি গর্ব করে বলবেন যে আমি একটা আন্তর্জাতিক সংস্থার সদস্য। আপনার জানার রাইট আছে যে আপনি যে অর্গানাইজেশনের সদস্য হওয়ার জন্য চাঁদা দিচ্ছেন এবং ভবিষ্যতে চাঁদা দেবেন, সে আপনাকে কি প্রিভিলেজ দেবে, সে আপনার কাছে কি আশা করছে, আপনার কাছে সে কি চায়, আর সে এটাও বলবে যে আপনার কাছে কি সে চায় না, আপনি কি করবেন আর কি করবেন না, সেটা কিন্তু খুব সুন্দরভাবে গাইডলাইন দেওয়া আছে। আমি আজকে এটুকুই অনুরোধ করব, গৌতম অনেক পুরনো রোটারিয়ান, আর আমাদের সকলের শ্রদ্ধেয় 5 ডিস্ট্রিক্ট গভর্নর অমিতাভ দা আছেন, অমিতাভ মুখার্জি। আমি আছি আপনাদের সঙ্গে সব সময় আপনাদের বন্ধু হিসেবে।
আমরা প্রতি পদে আপনাদেরকে নিশ্চয়ই গাইড করব, যাতে আমি শুনছিলাম 7টা থেকে 7:30 অবধি আপনারা যে আলোচনা করছিলেন, আপনাদের প্রত্যেকের মনের মধ্যে কিন্তু একটা উদগ্র কামনা এবং একটা বাসনা আছে যে আমরা সকলে একজোট হয়েছি, আমরা মানুষের জন্য কিছু করব। এবং আপনাদের এই রোটারি ক্লাব অফ কলকাতা, ক্যালকাটা ডিজি ওয়ার্ল্ড বা কলকাতা ডিজি ওয়ার্ল্ড, এদের নাম নিশ্চয়ই রোটারির ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে, এমন প্রজেক্ট আপনারা করবেন। আমরা ছোট মাঝারি বড় অনেক প্রজেক্ট করি। আমাদের ডিস্ট্রিক্টেই রোটারির দ্বারা পরিচালিত 14টা চোখের হাসপাতাল আছে, যেখানে বছরে 50,000 আমরা বিনামূল্যে চোখের অপারেশন করি। আজকে রোটারির পরিচালনায় অনেকগুলো স্কুল চলে আমাদের এই পশ্চিমবঙ্গে, আমি আমাদের ডিস্ট্রিক্টের কথা খালি বলছি। এবং কত যে সার্ভিস প্রজেক্ট, অন্তত 15 থেকে 20,000 টয়লেট তৈরি করেছি আমরা গ্রামে, অন্তত 30,000 টিউবওয়েল আমরা দিয়েছি গ্রামের মানুষদের যাতে বিশুদ্ধ পানীয় জল পায়। এরকম কত যে প্রজেক্ট আমাদের রোটারিয়ানরা করে। প্রত্যেক বছর অন্তত কয়েক হাজার স্কলারশিপ দিই আমরা ছেলে মেয়েদের, যারা টাকা পয়সার অভাবে উচ্চশিক্ষা যারা নিতে পারে। সব আমরাই করি। আমাদের যেটুকু, হয়তো আমাদের যেটুকু লাক্সারি করা উচিত তার থেকে একটু কাটছাট করে আমরা করি। আর ওই যে বললাম, সকলে মিলে একসঙ্গে করলে ওই 1 পয়সা করে ওটাই তো 100 টাকা হয়ে যায়। তো এটাই কিন্তু রোটারির মজা। তা আমি আশা করব যে নিশ্চয়ই আপনার যে রোটারির নিয়ম কারণ আছে, যদি আমি সুযোগ পাই আমাকে যদি বলেন, আমি আরেকদিন এসে রোটারির নিয়ম কানুন গুলো কি, যে সভা পরিচালনা আপনারা কিভাবে করবেন, রোটারি কিভাবে চাইছে, এবং রোটারির কি কি ডকুমেন্টস আছে, কি কি অ্যাভিনিউজ অফ সার্ভিস আছে আমরা বলি, রোটারির অনেকগুলো এরিয়াজ অফ ফোকাস আছে যেগুলোতে আমরা কাজ করি, কিভাবে রোটারিটা চলে, আপনারা কিভাবে চালাবেন এই স্ট্রাকচারের মধ্যে, খুব সহজ। মানে সেই স্ট্রাকচারটা যদি আবার বুঝে যান তাহলে কিন্তু ভুল করা খুব শক্ত, কিন্তু স্ট্রাকচারটা না বুঝলে তখনই কিন্তু নানা জায়গায় অন্ধকারে হাতড়াবেন। তো আজকে এই পর্যন্তই থাক। আপনাদের সকলের সঙ্গে আলোচনা করে আলাপ করে খুব ভালো লাগলো। আর সবচেয়ে যেটা ভালো লাগলো, যে বাংলাদেশ ছাড়া পৃথিবীর অন্য কোনো দেশে গিয়ে আমি বাংলায় বক্তব্য রাখার সুযোগ পাই না। প্রত্যেক বছর আমি 4-5 বার বাংলাদেশে যাই। বাংলাদেশ হচ্ছে আমার দ্বিতীয় বাড়ি। ওখানে রোটারিয়ানরা আমাকে নিজের পরিবারের মতো মনে করেন। শুধু আমাকে না, আমার স্ত্রী আর আমার মেয়েকে নিয়ে বাংলাদেশে না গেলে ওরা আমাকে ঢুকতে দেন না। যে পরিবারকে নিয়ে আসতে হবে, তাদের বাড়িতে গিয়ে থাকতে হবে, আর সন্ধ্যাবেলা সপরিবারে গানের অনুষ্ঠান করতে হবে। তো এত ভালোবাসা পাই বাংলাদেশে গিয়ে, এবং ওখানে সত্যি খুব আমি আনন্দ পাই বাংলায় বক্তব্য রাখার। আর আমার জন্ম, আমার পড়াশুনো, আমার এবং আমার স্ত্রীর শান্তিনিকেতনে, এবং বোলপুর শান্তিনিকেতন রোটারি ক্লাবে, সেখানে আমি সাম্মানিক সদস্য, ওরা আমাকে সাম্মানিক সদস্য করে রেখেছে, অনারারি মেম্বার। সেটা হতে পারে একজন রোটারিয়ান আরেকটা রোটারি ক্লাবের অনারারি মেম্বার হতে পারে, কনস্টিটিউশনে কোথাও বাধা নেই। তো বোলপুর শান্তিনিকেতন রোটারি ক্লাব তারা তাদের মিটিংটা বাংলায় পরিচালনা করে। এটা আমায় খুব আনন্দ দেয়, যেহেতু আমি শান্তিনিকেতনের ছাত্র, আমাকে আরো আনন্দ দেয়, আর আমার বড় ভালো লাগে বাংলায় বলতে। তো আজকে এইটা আরেকটা আমার বড় আনন্দ পেলাম, যে আমার মনের কথা আপনাদের সঙ্গে বাংলায় ভাগ করে নিতে পারলাম। তো আপনারা আনন্দে থাকুন, সকলে সুখে থাকুন। আজকে সকলে আমরা একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে পেরিয়ে আসছি। নিশ্চয়ই কোনো না কোনো সময় আপনাদের সঙ্গে সামনাসামনি আমাদের দেখা হবে এবং আমরা ভাব বিনিময় করব। কিন্তু যতদিন না হয়, আজকে এই নিউ নর্মালে, এই ডিজিটাল প্ল্যাটফর্মে আপনাদের রোটারি ক্লাব অফ কলকাতা ডিজি ওয়ার্ল্ড আপনারা ভালোভাবে এগিয়ে চলুন। আমার ইচ্ছে রইল আরেকদিন রোটারি নিয়ম কানুন সম্বন্ধে আপনাদের সঙ্গে আরেকদিন আলোচনা করব, যদি আমি সুযোগ পাই। নমস্কার, ধন্যবাদ, সকলে ভালো থাকুন। থ্যাংক ইউ সো মাচ। আমাদের অলরেডি অনেকটা টাইম পার করে ফেলেছি, তো সেই জন্য আজকে আমরা আর বিশেষ কিছু আলোচনা করার নেই। যে নিয়ম কারণ গুলো আমরা পরের সপ্তাহে করব। আর আমার যেটা মনে হলো, যে তাহলে আমাদের 7টা থেকে না চালু করে আমাদের আরেকটু আগে চালু করতে হবে, 6:30 করতে হবে, তাহলে পরে সুবিধা হবে। এটা বুঝতে পারলাম। তো এইটা একটা জিনিস। গৌতম বাবু, অ্যাকচুয়ালি আজকে ওনার বক্তব্যটা প্রথম থেকে হলে বেশি ভালো হতো। আর ওনাকে আর একদিন আনার ব্যবস্থা করুন, উনি ওই প্রেজেন্টেশন করবেন, ঠিক আছে, ওইটা নিয়ে উনি সবকিছু ডিটেলসে বলবেন। ওই দিনের অপেক্ষায় রইলাম। আপনাকে অবশ্যই আমরা আমন্ত্রণ জানাবো আপনি বাকিটুকু শেষ করবার জন্য। আমরা আপনাকে পেয়ে আমরাও ধন্য, আমরা উপভোগ করেছি আপনার বক্তব্যকে। মানে অনেক সহজ সরল ভাষায় রোটারি কি, এটা কিন্তু আজকে আমার মনে হয় আমাদের যারা উপস্থিত আমরা শুনিনি, উপভোগ করেছি। হ্যাঁ, যে অ্যাকচুয়াল রোটারিয়ানরা কি, আমরা তো কিছু মানে আজকে কিছুটা হয়তো আবার অনেকে
কিছুটা জানতে পারলো। এবার এটা আগামী আমরা পরপর 4টে মিটিং আমরা রোটারিয়ান দিয়ে, মানে এই অংশুমানদার মতো আরো যেমন দেবাশিস মিত্রকেও একবার আসবো বলে, মানে যার হ্যাঁ, তাহলে যাকে যাকে দিয়ে আমাদের অ্যাকচুয়ালি আমাদের এই ফাউন্ডেশনটা ভালো করে আগে না হলে আমরা কাজটা কি করতে পারবো না, তারা হয়ে যাবে। সেই জন্য আগে জানা, তারপরে কাজ করা। একদম ভালো করে লিস্ট করে ফেলুন কাকে কবে আনা হবে, তাহলে আমরা আর ইনি যেটা বললেন যে প্রজেক্টর প্রেজেন্টেশন, ওইটা একটু এর পরের সপ্তাহে আগে প্রোগ্রাম হয়েই আছে, এর পরেরটায় উনি পরের শুক্রবার, তার পরের সপ্তাহে যেদিন বলবেন আমি আছি, কোনো অসুবিধা নেই। এবং আপনাকেও আচ্ছা অরূপদা আমার মনে হয় অংশুমান দাকেও আমাদের ক্লাবের অনারি মেম্বার করে, কারণ হচ্ছে আমাদের আমি সহমত পোষণ করছি, কারণ আমার সেটাই মনে হয় যে উনি আমাদের যেইভাবে করে উদ্বুদ্ধ করলেন, খুব ভালো লাগলো, একদম সম্পূর্ণ ছবিটা আমাদের সামনে তুলে ধরলেন, এবং একদম তার জন্যই সেটা আমরা করতেই পারি। এখন অনেক কিছু জিনিস আছে যেটা আগে এই নিয়ম কানুন গুলো আমরা সব শিখে নিই, বা এরকম নিশ্চয়ই মানে খাতায় কলমে অনারারি মেম্বার করা যায়। আবার উনি তো আমাদের সঙ্গে আছেনই, আমি সবসময় আছি, ওটা বড় কথা নয়। আমাকে সত্যি আপনারা যে সম্মান দিলেন, সত্যি আমি খুব খুশি। মানে আমি চাইছি কি দাদা, সত্যি কথা বলি যে বলো আমার সাথে তো আপনার সম্পর্ক আছে, তখন ওই আমি চাইছি এমন যেন সবাই সবার দাদা আপনি হন, আমার দাদা একা হয়ে লাভ নেই। এটা হচ্ছে মনে হচ্ছে, আমি জাস্ট একটু অ্যাড করতে চাচ্ছি, আমি দাদার কথা শোনার পরে আমার শুধু মনে হচ্ছে কি জানেন, ফুলের সুবাস শুধু অনুভব করা যায়, টাচ করা যায়, ওনাকে ধরতে পারছে না, কিন্তু আমাদের সম্পূর্ণ অনুভবের মধ্যে ঢুকে গিয়েছে উনি। এটা অপূর্ব আসলে। নক্ষত্র যে নক্ষত্র, এইসব মানুষকে নক্ষত্র বলা হয়। আমরা অত্যন্ত ভাগ্যবান যে আপনারা, আমি বলছি যে গুড ব্রিংস গুড, আমি ভাবছি আরো এরকম আপনার মতো উজ্জ্বল নক্ষত্র আমাদের সাথে লিংক হবে ইনশাআল্লাহ। আমি দেখবেন ইন্ট্রোডাকশনের প্রথমেই বলেছিলাম আমাদের 10-12 জন ডিজি আছেন পুরনো, যাদেরকে কেউ কোনোদিন ভুলতে পারবে না, ইতিহাস ভুল সবকিছু অনেক 100 বছর বাদেও তাদেরকে মনে রাখবে। তার মধ্যে অংশুমান দা একজন, আরো দেখবেন এরকম আমাদেরকে ডিজি। তার সাথে আমার একটু সম্পর্ক আছে, কিন্তু আপনাদের তো অনেকের নেই, সেই জন্য আপনারা জানেন না। তো আমি চাইবো একে একে তাদেরকেও আনতে, যাতে আমরা সমৃদ্ধ, খুব ভালো হবে, সকলে খুশি হবেন, সকলে উদ্বুদ্ধ হবেন, প্রত্যেকের কনফিডেন্স লেভেলটা বাড়বে, কাজ করার উৎসাহ বাড়বে, কাজ করার পরিধিটা কত ব্যাপ্তিটা বড় বৃহৎ সেটা আপনারা বুঝতে পারবেন ক্রমশ। এবং সবচেয়ে বড় কথা হলো যে কি লাভ, এই যে কথাটা আছে না যে আমি রোটারি কেন করব, কি লাভ আছে, আজকে আপনি যেটা বুঝিয়ে দিলেন, আজকে আশা করি বুঝতে পারবে যে এর লাভ নেই। হ্যাঁ, আর একটা জিনিস হচ্ছে যে বিল গেটস এর মতো লোকও কিন্তু রোটারিয়ান হতে পারে না যদি তাকে কেউ না কেউ ইন্ট্রোডিউস করে। তো এখানে চাইলেই রোটারিয়ান হওয়া যায় না, এটাও কিন্তু একটা বড় কথা। তো খুব ভালো আজকে আমাদের শুরুটা, আশা করি আমরা যেটা চেয়েছিলাম। আজকে সত্যি একটা তথ্য অবাক করে দিল যে আমরা বিল গেটসের থেকেও ধনী মানুষ মানসিক ভাবে। একদম তাই, ঠিক আছে, আজকের মতো আমরা এই পর্বটাকে শেষ করি। হ্যাঁ, তো আমরা এখানে আমাদের যে নিয়ম আছে যে ভোট অফ থ্যাঙ্কস দিতে হয়, রোটারি একটা ভোট অফ থ্যাঙ্কস দিতে হয়। তো আমি অরূপ স্যারকে, কারণ স্যারকে ভালো দিতে পারবেন, কারণ শান্তিনিকেতনের মানুষ, প্রফেসর মানুষ, ইকোনমিক্সের মানুষ। তো আমার এরপরে অরূপ স্যারের সাথে অংশুমানদার আরো ভালো মিটে যাবে। আর এদিকে আমাদের হ্যাঁ, অরূপ দাকে একটা কথা বলি, আপনি ইকফাইতে ছিলেন বললেন তো, আপনি যখন ছিলেন তখন শান্তনুদা ছিল? হ্যাঁ, শান্তনুদা ছিলেন ডিরেক্টর আর আমি ছিলাম ডিন। শান্তনুদা আমার বিশেষ বন্ধু। আচ্ছা আচ্ছা, এখন আছেন এসএনইউ তে, সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, ওইখানেও আমাকে ধরে নিয়েছেন, ওইখানে পড়াতে হবে। সেই খুব ভালো করে চিনি। সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি যে ভাইস চ্যান্সেলর ধ্রুবজ্যোতি দাও আমাদের বিশেষ বন্ধু, এবং সত্যমের সঙ্গে আমরা রোটারিতে একসঙ্গে অনেক বড় কাজ করি আমরা। আচ্ছা আচ্ছা, সত্যম নিজে রোটারিয়ান ছিল বহুদিন আগে, এখন আর রোটারি ছেড়ে দিয়েছে, সকলের সঙ্গে আমরা রোটারি একসঙ্গে কাজ করি। আচ্ছা, এই অংশুমান দা, আপনাকে দুটো জিনিস, আমাদের ক্লাবের যেটা মেন মিশন এবং ভিশন, 1 নম্বর হচ্ছে শিক্ষা, 2 নম্বর হচ্ছে স্বাস্থ্য। একদম
তো আমাদের এখানে দুজন পিলারকে দেখুন, একজন অরূপ স্যার হচ্ছে শিক্ষার, আর এই জায়গায় ডক্টর শ্যামল দাস হচ্ছে স্বাস্থ্য। আমি বুঝে গেছি আমাদের পিলার, এই দুজন কিন্তু আমাদেরকে পথ দেখাবে, এবং এটা আমরা কিন্তু প্যারালালি চলবো। মানে এরা আমরা চাইবো ব্যালেন্স করে, এরম নয় যে শিক্ষাটা খুব বেড়ে গেল স্বাস্থ্যটা কমে গেল, স্বাস্থ্যটা পুরো হয়ে গেল শিক্ষাটা বাদ হয়ে গেল, এটা নয়। না, এবারে আমার আগ্রহ হলো কেন, তুমি যে দুজনের নাম করলে, যে আমার সৌভাগ্য যে সে দুজন আপাতত কলকাতাতেই আছেন। কলকাতাতেই আছে, হ্যাঁ দুজনে কলকাতাতেই আছে, দুজনে কলকাতায় আছে। তুমি একটা ইন পার্সন ফিজিক্যাল মিটিং অর্গানাইজ করবে, হ্যাঁ সেখানে যাবো, তোমাদের আগামী 2 বছরের রূপরেখা আমরা বসে ঠিক করে দেবো। আচ্ছা, আরেকটা জিনিস অংশুমানদা, আরেকটা জিনিস আপনাকে আমাদের করতে হবে, ইনস্টলেশন প্রোগ্রামটা আমাদের ফিজিক্যাল এবং ডিজিটাল এটা আমরা করব 1 মাস পর। আমরা আগে হ্যাঁ সেইটাকে ব্যবস্থা করতে হবে। এন্টার প্রোগ্রাম সেট করে দেবো, কিভাবে করবে সব বলে দেবো। হ্যাঁ, ফিজিক্যাল এবং ডিজিটাল, কারণ যারা ফিজিক্যাল এখানে আসতে পারবে তারা ফিজিক্যাল থাকবে, আর যারা আসতে পারবে না ডিজিটাল থাকবে, কিন্তু একসঙ্গে হবে। আমরা ইনস্টলেশনটা প্রোগ্রামটা চাইছি খুব ভালো করে করতে, সেটা দরকার হলে আরো 1 মাস বাদে করব। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। অরূপ স্যার, আমি ঠিক বলছি তো? একদম ঠিক, একদম। তাতে আমাদের 2 মাস সময় লাগবে। যেহেতু সময় অনেক পার হয়ে গিয়েছে, অনেকেই বাইরে থেকে আছেন, তারা টাইম জোনে আমাদের থেকে অন্যদিকে আছেন। আমি সত্যি আমরা অত্যন্ত ঋদ্ধ হয়েছি, এত সুন্দরভাবে আপনি আমাদের কাছে রোটারিকে তুলে ধরেছেন। আমাদেরও কিন্তু রোটারি বিভিন্ন জায়গায় গিয়েছি, মানে ওই আর কি অন্ধদের হস্তি দর্শনের মতন সবাই একটু একটু জানি, কিন্তু আপনি একটা এত অল্প সময়ের মধ্যে একটা পূর্ণ রূপ তার তুলে ধরলেন, আমাদের খুব ভালো লেগেছে। আপনি আমাদের সঙ্গে সবসময় আছেন, এবং যত শীঘ্র সম্ভব আমরা চাই যে আপনি ওই নিয়ম কানুন নিয়ে একদিন তো প্রেজেন্টেশন দেবেনই, আর আরেকদিন আমরা সবাই মিলে এখানে মিট করি এবং আমাদের ওই রূপরেখা তৈরি হোক। আমি এই বলে আজকের মতন আজকের অনুষ্ঠান শেষ করছি, কারণ অনেকেই আছেন যারা অপেক্ষা করে রয়েছেন যে এইবারে অন্য কিছু প্রোগ্রাম রয়েছে। ভালো থাকবেন সবাই, ভালো থাকবেন, ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ। একদম। আর আমাদের এই অনুষ্ঠানটার পুরো রেকর্ড আছে, আমি রেকর্ডিংটা আমাদের গ্রুপে দিয়ে দেবো। যারা আজকে অ্যাটেন্ড করতে পারেনি তারা শুনে নেবেন, বা সবাইকে বলে দেবেন যে যারা যে কোনো কারণে হোক অ্যাটেন্ড করতে পারেনি, তো তারা যেন মিস না করে, সেই জন্য আমার এটা রেকর্ড করা আছে। তো অংশুমান দা, আপনাকে না জেনেই রেকর্ড করেছি, নিশ্চয়ই। না এটা কারণ আমি চাইছি যে কেউ যেন বঞ্চিত না হয় কোনোভাবে। ঠিক আছে, ওকে ওকে। তো আমি এখনই এটা রেকর্ড। থ্যাংক ইউ সবাইকে, নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। আবার শিগগিরই দেখা হবে, আপনারা চাইলেই দেখা হবে, আমি আছি। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, বিদায় নিচ্ছি আজকের মতো। ওকে, থ্যাংক ইউ।